পড়েছি বা জেনেছি। এবার আজকের আলোচনা হচ্ছে এই উপনয়ন সংস্কার করতে হলে বা আপনি ধরুন অ্যাজ এ পুরোহিত হিসাবে গেছেন যজমান গৃহে, সেই যজমান গৃহে আপনার কি কি কার্য করতে হবে এটা আমাদের জানা খুব প্রয়োজন। আমাদের একটা কথা সর্বদা মাথায় রাখতে হবে যে উপনয়ন করার আগে কোন কোন কাজগুলি করতে হয়। কি কাজ করতে হয়? প্রথমে প্রথমে গৌরজাদি ষোড়শ মাতৃকা পূজা করতে হবে। অধিবাস এবং গৌরজাদি ষোড়শ মাতৃকা পূজা, বসুধারা, আয়ুষ্য সুক্ত জপ, বৃদ্ধি সাধ্য ইত্যাদি করে নেওয়ার পর তারপর যার যার এই উপনয়ন যার এই উপনয়ন কার্য হচ্ছে তাকে বলা হচ্ছে মানবক। মানবক, ময়াকার মূর্ধন্য ব ক। তাহলে প্রথমে কি করতে হবে? ওই মানবকের অধিবাস থেকে শুরু করে গৌরজাদি ষোড়শ মাতৃকার পূজা, বসুধারা, আয়ুষ্যসূক্ত জপ বা পাঠ, বৃদ্ধি সাধ্য ইত্যাদি করে নেওয়ার পর তারপরে আহ বলা হচ্ছে যে সমুদ্ভব 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 নামক অগ্নি স্থাপন পূর্বক উপনয়ন কার্য হবে। এটি হচ্ছে উপনয়নের বিশেষ বিধি। আর যেহেতু চূড়াকরণ ন্যাচারালি করা হয় না, সেই উপনয়নের সময় এসে চূড়াকরণ করতে হয়, তাই উপনয়নের সময় চূড়াকরণের বিশেষ বিধি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার আমার আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয়, আমরা প্রত্যেকে বুঝতে পেরে গেলাম যে উপনয়নের সময়কাল সম্পর্কে আগেই আমরা পড়েছি। গর্ভাষ্টম থেকে শুরু করে আসতে হবে হচ্ছে আমাদের 16 বছর, যেটি জন্মের পরের বয়স যদি আমরা ধরি তাহলে হচ্ছে 7 বছর 3 মাস থেকে 15 বছর 3 মাস, এইটা হচ্ছে উপনয়নের সময়কাল। এর পর জন্মের পর থেকে যদি আমরা ধরি, এরপর যদি আমরা উপনয়ন করতে চাই বা করাই তাহলে সাবিত্রী পতিত হয়। উপনয়ন সংস্কার কার কার করা যায় বা কার কার করা যেতে পারে? উপনয়ন সংস্কার করা যেতে পারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের গর্ভাষ্টম থেকে শুরু হয়ে পৈতের বয়স হচ্ছে 7 বছর 3 মাস থেকে শুরু করে 15 বছর 3 মাস, এই হচ্ছে সময়বিধি। এবং বৈশ্যদের হচ্ছে 11 থেকে 22, এবং শূদ্রদের ক্ষত্রিয়দের 11 থেকে 22, এবং বৈশ্যদের হচ্ছে, বলুন কে বলতে পারবে, বলুন, পড়েছিলাম আমি। হ্যাঁ, কত বয়স থেকে? কত বয়স থেকে? 12 থেকে 24। 20 ভেরি গুড। বয়স হচ্ছে 20 থেকে 24। ওটা হচ্ছে মুখ্য কাল। ব্রাহ্মণ 12, ক্ষত্রিয় 16 আর বৈশ্য 20। বুঝলাম না আপনার কথাটা, আমি বলুন আবার একবার। বলছি যে মুখ্য কাল যেটা বলেছিলেন
হ্যাঁ যে ব্রাহ্মণদের 12 বছর, ক্ষত্রিয়দের 16 বছর, আর বৈশ্যদের 20 বছর। এটা মুখ্য হ্যাঁ কাল বলে। ওটা তো আমি টোটাল সময়টার কথা বলছি, টোটাল মুখ্য কাল বলছি না, টোটাল সময়টার কথা বলছি, যে টোটাল কত বয়স পর্যন্ত পৈতে করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই সম্পর্কে অবগত হলাম, এবং মুখ্য কাল অতিক্রম হয়ে গিয়ে যাওয়ার এই মুহূর্তে, মুখ্য কাল অতিক্রম হয়ে যাচ্ছে এই রকম মুহূর্তে আমরা, এবং গৌণকাল অতিক্রম হয়ে যাচ্ছে এই রকম মুহূর্তে আমরা অপকর্ষ সপিণ্ডন করতে পারবো উপনয়নের ক্ষেত্রে। এই কথাটাও আমি আপনাদেরকে পড়িয়েছি বা বলেছি। এবার আজকের বিষয়, আলোচ্য বিষয়, নতুন যে আলোচ্য বিষয় আসছে, তাহলে আমরা প্রত্যেকেই নান্নিমুখ বা বৃদ্ধি সাধ্য করতে গেলে প্রাথমিক যে স্টেপটি করতে হয়, প্রথমে হয় অধিবাসাদি, অধিবাসাদি কর্মণি। তাহলে অধিবাস, এই অধিবাস সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি বিবাহ ক্লাসে, আবার একটু আলোচনা করে দিই। তাহলে আমি প্রত্যেককে যে পড়ালাম, যে ব্যক্তির উপনয়ন হচ্ছে তাকে কি বলা হচ্ছে, কে বলতে পারবে? মানবক। স্যার মানবক। মানবক। মানবক স্যার। স্যার মানবক। মানবক। বাহ, খুব ভালো। আচ্ছা, আপনাদেরকে আমি এটাও বলেছি, যদি উপনয়নের সময় কারো চূড়াকরণ করতে হয়, তাহলে সেই ব্যক্তিকে বিশেষভাবে হোমের সময় কি করতে হবে? দাঁড়ান, আমি জিজ্ঞেস করব, বিষ্ণু বাবু বলুন, বিষ্ণু বাবু। না, ভুলে গেলাম। কে বলতে পারবে? স্যার একটা মহাব্যাধি হোম করতে হবে, প্রায়শ্চিত্ত হোম। একদম একদম একদম, ব্যস্ত সমস্ত মহাব্যাধি হোম করতে হবে, এটা প্রায়শ্চিত্ত। ঠিক আছে, আমরা চূড়াকরণের সময় আমরা, করতে হবে, হ্যাঁ বলুন বলুন। এটা প্রায়শ্চিত্ত হোম করতে হবে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত হোম না করলে আমরা, মানে এই দেখুন কি বলছি, মহাভারত কি? হ্যাঁ এই দেখুন আপনারা, এটা কিরকম হবে, এরকম লেখা আছে প্রায়শ্চিত্ত হোম। প্রায়শ্চিত্ত হোম কি বলছে, সংকল্প কি বলছে, বিষ্ণুরুং তৎসাৎ আদ্যা অমুকে মাসি অমুক রাশিস্থে ভাগ করে। কারণ সংস্কার কর্ম সবসময় সৌর মাসে হয়, সৌর মাস হলে আপনাকে রাশির উল্লেখ করতে হবে। না বুঝতে পারলে বলবেন, অমুক রাশিতে ভাগ করে, শুক্লে পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র, অমুক দেব কর্মা অমুক গোত্রস্য অমুক দেব কর্মণঃ শুভা চূড়াকরণস্য মুখ্যা কালাতিক্রমজন্য দোষ উপশমন কামঃ। তাহলে যেহেতু মুখ্য কাল অতিক্রম হয়ে গেছে চূড়াকরণের, চূড়াকরণের মুখ্য কাল কি আছে, 1 বছর, 2 বছর, বা আর কোন কোন সংখ্য বচন অনুযায়ী 5 বছরও অতিক্রম যদি হয়ে যায়, তাহলে 5 বছরের মধ্যে যদি আমার চূড়াকরণ কমপ্লিট হয়ে যায়, তাহলে আমার আর এই মহাব্যয়রীতি ব্যস্ত সমস্ত হোম করতে হবে না। অর্থাৎ ব্যস্ত সমস্ত মহাব্যয়রীতি হোম করতে হবে না, সংকল্পের প্রয়োজন নেই। যদি মুখ্য কালের মধ্যে ওই কর্ম না করা হয়, তাহলেই এই ব্যস্ত সমস্ত মহাব্যয়রীতি হোম করতে হবে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছেন? স্যার হোমটার নামটা যদি একটু বলেন, প্রায়শ্চিত্তের যে নামটা বললেন না, ব্যস্ত ব্যাধি। ব্যস্ত, ব্যস্ত সমস্ত মহাব্যয়রীতি হোম, ব্যস্ত সমস্ত মহাব্যয়রীতি হোম। হ্যাঁ জয়বাবু বলুন, হাত তুলেছেন, বলুন কি প্রশ্ন আছে আপনার? বলছি হোমটা যখন করা হবে, তখন আমরা যখন পুরো হোমটা নিয়ে বসছি, তার মধ্যেই এই হোমটা ইনক্লুড করতে হবে, তাই তো? মানে আমরা যখন না, সমস্ত কাজ করে দেখুন হোমে যাব। দেখুন ব্যাপারটা বলি, ব্যাপারটা যদি চূড়াকরণ কোনো ব্যক্তির না করা হয়ে থাকে,
তাহলে আগে চূড়াকরণের হোম করতে হবে, যেই হোমের নাম হচ্ছে বা হোমের অগ্নির নাম, অর্থাৎ আমরা জানি যে হোমের অগ্নির নাম হয় বিধু। 3 প্রকারের নাম। প্রথমে হচ্ছে প্রকৃত কর্ম। প্রকৃত কর্ম অর্থাৎ যে কাজের পারপাস এই হোমটা করা হচ্ছে, তার মানে চূড়াকরণ করার জন্য আপনার এই হোমটা করা হচ্ছে। তাই প্রকৃত কর্মে চূড়াকরণের যে অগ্নি আছে সেই অগ্নিকে স্থাপন করতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। আমার এখানে 3টে পার্ট আছে হোমে। একটা হচ্ছে প্রকৃত কর্ম, দ্বিতীয় পার্ট হচ্ছে উদিচ্য কর্ম, তৃতীয় পার্ট হচ্ছে আহুতি, যেটাকে বলা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে শেষেরটাকে, যে মিলন নামক, যেটাকে ওটাকে মিল বলা হয়, মিলগ্নি। হ্যাঁ, যে আমার যখন পূর্ণাহুতি দেওয়ার সময় যে হোম, তা সেই অগ্নিকে বলা হচ্ছে মিল নামক অগ্নি। আচ্ছা, তাহলে দ্বিতীয় পার্টে কি হচ্ছে, উদিচ্য হোম হচ্ছে। ওই উদিচ্য কর্মেই প্রায়শ্চিত্ত হোমটা হবে, ঠিক আছে। কিন্তু উদিচ্য কর্মের যে হোম, সেই হোমের অগ্নির নাম কি, বিধু নামাগ্নি। বিধু নামাগ্নি, অগ্নয়ে নয়, বিধু নামাগ্নি। আবার চূড়াকরণের সময় আমাদের যে প্রকৃত কর্ম করব, সেই প্রকৃত কর্মের হোমের নাম থাকবে সত্য নামাগ্নি। সত্যা নামাগ্নি, সত্যা নামাগ্নি, সত্য নামাগ্নে ইহা গচ্ছা, ইহা গচ্ছা, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ইহা সন্নিধেহি সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজা গৃহান। ঠিক আছে, এই হচ্ছে বা মম হোম কর্ম গৃহান হলো। তারপর কি হচ্ছে সেকেন্ড পার্টে উদিচ্য কর্ম করার সময় আমরা এই সংকল্প পাঠ করে তারপর আমরা এই কার্য করব। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আমি হোমের একটা জিনিস বোঝাতে আপনাদের প্রত্যেকে পারলাম কি, হোমের প্রত্যেকটা তৃতীয়টা না, আমার প্রশ্নটা মনে হয় আপনি ঠিক বুঝতে পারলেন না। আমি বলছি, যখন ধরুন আমি হোমটা শুরু করব, উপনয়নের সমস্ত কাজ করে এসে হোম শুরু করব, তার চূড়াকরণ হয়নি, তখন কি আমি ওই হোমের কোন অংশটা গিয়ে এই চূড়াকরণের হোমটা আমি ইনক্লুড করব? প্রথমে চূড়াকরণের হোমটা করে নিয়ে গিয়ে তারপর আমি উপনয়নের হোমে ঢুকবো? এইবার হচ্ছে মেইন কথা, খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমি এটা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছিলাম, আপনাকে উত্তরটা দিতে যাচ্ছি না। এইবার ওনার প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে চূড়াকরণ মানে কিন্তু এই মাথার চুল পুরোপুরি কেটে ফেলা, এবার উপনয়নের অগ্নির নাম তো আলাদা। উপনয়নের অগ্নির নাম হচ্ছে কি কি বললাম, সামুদ্ভব। আর চূড়াকরণের অগ্নির নাম কি হচ্ছে, সত্য। তাহলে এবার একটা কথা আপনি ভালো করে বুঝুন, আমাদের এই বর্তমান প্রচলিত সিস্টেমেটিক্যালি যে ওয়ে, সেখানে কি করা হচ্ছে, ওই আপনার ঠিক ইয়ে হয়ে যাওয়ার পর ওটাকে কি বলে, ওই নান্নিমুখ কমপ্লিট হয়ে যাওয়ার পর পরামানিক এসে মস্তক মুন্ডন করে দেয়, কিন্তু এটা কিন্তু উচিত নয়। উচিত হোমের মধ্যেই মন্ত্র পাঠ পূর্বক এখানে দর্ভপিঞ্জুরি ঠেকিয়ে সেই দিয়ে ষাঁড়ের যে মল আছে সেই মলের মধ্যে চুলকে দেওয়ার বিধান আছে। কিন্তু এবার আপনি একটা কথা বুঝুন, আপনি ওই অবস্থায় চূড়াকরণ করতে গিয়ে আপনি একটা ব্যক্তিকে, একটা বাচ্চাকে সেই মস্তক মুন্ডনের জন্য ছেড়ে দিলেন, মানে স্নান টান করে আস্তে আস্তে ওর 1 ঘন্টা সময় লাগবে। এই কারণে কি করা হয়, আগের থেকেই পুরো মস্তকটাকে মুন্ডন করে দেওয়া হয়। বোঝা গেল কি বোঝা গেল না? আবার অনেক অনেক ক্ষেত্রে কি করা হয়, অল্প করে চুল কেটে এনে ওই ষাঁড়ের মলের মধ্যে দিয়ে তারপর তাকে উঠিয়ে দেওয়া হয়, তারপরে ওই অগ্নিকে প্রজ্বলন করে রাখা হয়। ওই অগ্নিকে প্রজ্বলন করে রাখা হয়, এটাই উচিত, এটাই হওয়া উচিত। কিন্তু দুজনের অগ্নির নামই আলাদা। এবার অনেক ক্ষেত্রে কি করা হয়, অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে একবারে মস্তক মুন্ডন করিয়ে এনে আসনে বসিয়ে তারপর একদম ক্রিয়াটা করা হয়, কিন্তু কখনোই চূড়াকরণকে অ্যাভয়েড করে তারপর করা উচিত নয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ওই যে টাইমটাতে ওই মানবক উপস্থিত নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু হোমটাকে আমাদেরকে ক্যারি অন করে যাওয়া। এবার ওই অগ্নি প্রথমে চূড়াকরণ কনসেপ্টটা কমপ্লিট হলো, তারপর আমাদের উপনয়ন। আমরা যখন কোনো কাজ করতে যাব তখন ওই আগে অগ্নিটাকে প্রজ্বলন হচ্ছে,
ওকে ওর কাজটা করে ছেড়ে দিলাম, আমরা অল্প অল্প করে আহুতি দিতে দিতে হোমটাকে ক্যারি অন করে গেল। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ তন্ময় বাবু বলুন, কি প্রশ্ন করেছেন আপনি? প্রশ্নটাতে আমার একটা উত্তর ছিল আর কি, আমি বললে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমার কনসেপ্টটা ঠিক আছে নাকি, সেই জন্যই স্যার হাত তুলেছিলাম। বলবো? বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি যে আপনার আপনার আমার ক্লাস শিখিয়েছেন যে একটা হোমিং পার্ট, সেটা হচ্ছে দেখা, আর হচ্ছে যে প্রকৃত কর্ম, তারপর হচ্ছে উদ্দেশ্য কর্ম। উন্নয়নের ক্ষেত্রে কুসংস্কার সব নিয়ে উদ্দেশ্য আপনার ভালো, কথাটা কেটে কেটে যাচ্ছে, শুধু কথাটা প্রকৃত কেটে কেটে কর্মগুলো যাচ্ছে, কথাটা কেটে কেটে যাচ্ছে, একটু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার বলুন। শোনা যাচ্ছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি যে আপনি আপনাদের যে শিখিয়েছিলেন যে হোমের তিনটে হুম পার্ট, একটা কুশণ্ডিকা, হুম একটা প্রকৃত কর্ম, একটা উদ্দেশ্য কর্ম। কুশণ্ডিকাটা হুম সকলের জন্যই এক, আবার উদ্দেশ্য কর্মটাও হুম সকলের জন্য এক। মাঝখানে প্রকৃত কর্মটা কর্মভেদে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। তাহলে হুম। উপনয়নের ক্ষেত্রে আমরা যখন বসবো তখন আমরা কুশণ্ডিকাটা করে নিয়ে তারপর আগে চূড়াকরণের প্রকৃত কর্মটা করে নিয়ে তারপর উপনয়নের প্রকৃত কর্মতে যাব, তারপরে লাস্টে একদম উদ্দেশ্য একদম। কর্ম করব। এই দেখুন ব্যাপারটা বলি, প্রত্যেকে একটা কথা বুঝবেন, কুশণ্ডিকা মানে অগ্নি স্থাপন, অগ্নিকে স্থাপন করা পর্যন্ত হচ্ছে কুশণ্ডিকা, যেটা আমাদের অলরেডি বিবাহ ক্লাসে হয়েছে। আমরা তো প্রত্যেকে কুশণ্ডিকা শিখেছি অগ্নি স্থাপন পর্যন্ত। কুশণ্ডিকা মানে যে আপনি অগ্নিকে স্থাপন করেছেন। এইবার ওই অগ্নিকে নামকরণ করাবেন কিভাবে? ওই দাঁড়ান, আমাকে এই সময় হলেই আমাকে ফোন করে। নমস্কার। নমস্কার নমস্কার সকলকে নমস্কার। বলছি তাহলে আপনাদের কি ঠিক শোনা গেল না, আজকে একটু আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আরেকবার যদি বলেন। বলছি আপনার উপনয়নের জন্য আপনার কাছে কি বই আছে? আমার কাছে যেরকম বাবার বই ছিল, সেটা প্রবীর বাবু পণ্ডিত শ্যামাচরণের বই, প্রবীর বাবুর বই আছে। প্রবীর, এর জন্য কোন বইটা কিনলে ভালো হবে স্যার? প্রবীর বাবুর বইটা 1 নম্বর বই। তন্ময়বাবু, তন্ময়বাবু কথাটা বলি, তন্ময়বাবু কথা শুনছেন? এবার বলি আপনাকে বা আপনাদের প্রত্যেককে বলছি একটা কথা, প্রত্যেকের প্রশ্ন নিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা কি বললাম, যে আমরা বললাম যে কুশণ্ডিকা মানে হচ্ছে অগ্নি স্থাপন। এবার আপনি অগ্নিকে স্থাপন করেছেন। প্রথমেই প্রকৃত কর্ম, যে প্রকৃত কর্মে আপনাদের প্রত্যেককে যে নির্দিষ্ট ক্রিয়া আপনি করছেন সেই ক্রিয়া করতে হবে। তারপর আপনাকে উদিচ্য কর্মে গিয়ে যদি প্রায়শ্চিত্ত থাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এবং ওখানেই নবগ্রহ 10 দিকপালের ইত্যাদির আহুতি প্রদান করতে হবে। এবং তারপরে আপনাকে নিরগ্নের আবাহন করে ওখানে আহুতি প্রদান করতে হবে। প্রত্যেকে বলছেন তাহলে কুশণ্ডিকা, প্রকৃত কর্ম, উদিচ্য কর্ম এবং পূর্ণাহুতি। এই প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, হাত তুলেছেন যারা তারা বলুন, কি কার কি প্রশ্ন আছে? স্যার চূড়াকরণের বয়সটা দেখতে আরেকবার আপনি বলেন একটুখানি স্যার। চূড়াকরণের বয়স কোন কোন মতে বলা হচ্ছে 1 বছর 2 বছর, আবার কোন কোন মতে বলা হয়েছে, সংখ্যের মতে বলা হয়েছে 5 বছর। 5 বছরের অতিক্রম হয়ে গেলে আর চূড়াকরণ করা যাবে না। ঠিক আছে, তাও স্মৃতিশাস্ত্রের বচনটাও একবার আগে তোমাদেরকে বলে দিই। চূড়াকরণ সংস্কারের তৃতীয় বৎসরটি প্রশস্ত। ঠিক আছে,
চূড়াকরণ সংস্কারে লিখে দাও প্রত্যেক খাতা, চূড়াকরণ সংস্কারে তৃতীয় বৎসরটি প্রশস্ত বলিয়া গভীর বীর্য প্রভৃতি সকল শাস্ত্র সম্মত, এবং সেই তৃতীয় বৎসর হইতে অশৌচ বৃদ্ধি হয় বলিয়া সেই কালই চূড়ার মুখ্য কাল। তাহলে চূড়াকরণের মুখ্য কাল হচ্ছে 3 বৎসর, ঠিক আছে? তাই বলছে কি, একটু আস্তে আস্তে বলুন। আচ্ছা লিখুন, আপনারা লিখুন, আমি বলছি। তৃতীয় বর্ষে চূড়াকরণের তৃতীয় মুখ্য কাল বৎসর, হচ্ছে, হ্যাঁ, তৃতীয় বৎসর। তৃতীয় বৎসর, তৃতীয় বর্ষে চূড়াকরণিয়া, তৃতীয় বর্ষে চূড়া, আমি এটা লিখতে হবে না, এটা আমি বাংলাটা বলে দিচ্ছি আপনাদেরকে। কি বলছে যে চূড়াকরণী তৃতীয় বর্ষে চূড়াকরণিয়া তথা চ জ্যোতিষ তত্ত্বে 3 বছরটাকে চূড়াকরণের মুখ্য কাল বলা হয়েছে। কেন বলা হয়েছে এবার আমি আপনাদেরকে বলছি। চূড়া কার্যে তৃতীয়াব্দঃ সর্বগৃহ্যাতি সন্মতঃ। আমরা কি জানি যে হিন্দু শাস্ত্র, হিন্দু আইন যেখানে সংকলিত আছে তাকে বলা হয় গৃহ্য সূত্র। সেই গৃহ্য সূত্রে এই তৃতীয় বৎসরটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তৎকালৌ অশৌচ বৃদ্ধেস্তু, কারণ আমরা জানি 2 বছরের মধ্যে কোনো সন্তান বা কোনো বাচ্চা যদি দেহ রাখে তার কোনো অশৌচ হয় না। তাহলে 2 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর, মানে 2 বছর 3 মাস অতিক্রম হয়ে যাওয়া মানে সেই ব্যক্তি বা সেই বাচ্চাটি 3 বছরে পা রাখলো। তার মানে এই জাস্ট 2 বছর অতিক্রম করে যখনই 3 বছরে পা দেয় তখনই সেই বাচ্চার অশৌচ বৃদ্ধি হয়। তাই তো, হয় কি হয় না? বলুন, হয় কি হয় না? তাহলে 3 বছর বয়সটাকেই সমস্ত গৃহ্য সূত্রে চূড়াকরণের মুখ্য কাল বলা হয়েছে। তার মানে 3 থেকে 5 বছর পর্যন্ত চূড়াকরণ করা যেতে পারে। এরপরে যদি মানে 3 বছরের পর যদি করা হয় তাহলে আমি বলতে পারি ওটাকে গৌণকাল বলা যেতে পারে। তারপরে করা হলে কিন্তু বড়জোর 5 বছরের অতিক্রম করা যাবে না। 5 বছর অতিক্রম হয়ে যাওয়া মানেই সেই ব্যক্তির কিন্তু কি হবে, বা সেই বাচ্চার কি হবে, এই চূড়াকরণ যখন উপনয়নের সময় হবে সেই সময় কিন্তু তাকে ব্যস্ত সমস্ত মহাব্যাহৃতি হোম করতে হবে। হ্যাঁ গোপাল বাবু বলুন, কি বলছেন? তারপর সন্দীপ বাবু বললেন। স্যার বলছি স্যার, স্যার চূড়াকরণটা কি স্যার একটু বুঝিয়ে বলুন, বুঝতে পারছি না আমি। চূড়াকরণ মানে হচ্ছে মাথার এক জন্মের সময়কার যে মাথায় চুল থাকে না, সেটাকে কেটে ফেলাকে বলা হয় চূড়াকরণ, ঠিক আছে? এবার এটা একটা পদ্ধতি বা একটা প্রসেসের মাধ্যমে হয়, হোমকে সাক্ষী রেখে হয়। সেই হোমের নাম কি? সত্য নামক অগ্নির আবাহন পূর্বক, পূজন পূর্বক, আহুতি পূর্বক ওই হোমকে, ওই অগ্নিকে সাক্ষী রেখে তার এই মস্তকের এখান থেকে দর্ভ পিঞ্জুরি নেওয়া হয়, 3টি কুশ, 7টি কুশ, ওই কুশ দিয়ে কুশ ধরে ওই চুলকে কেটে ষাঁড়ের গোবরের মধ্যে পুঁতে দেওয়া হয়, ঠিক আছে? শেখাবো এগুলো আস্তে আস্তে, আমরা আসছি, শেখাবো আগে স্যার আজকে। স্যার ওই উপনয়নের সময়তেও তো স্যার এই মানে চূড়াকরণ ওই কর্মটা তো স্যার করা হয় ওই স্যার মানে মাথার কাছে যে চুলটা বলেন সেটা স্যার কুশ দিয়ে বেঁধে ওটাকে স্যার কেটে নেয়। কেন করা হয়? কারণ যদি কোনো ব্যক্তির বা বাচ্চার ওই 5 বছরের মধ্যে চূড়াকরণ, এই কর্মটি করার নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি 3 বছর বয়সের থেকে বা 5 বছর বয়স পর্যন্ত। কিন্তু যেহেতু আমাদের সেই সময় কেউ করায় না বা সেই প্রসেসটা করে না, কিন্তু দেখবেন নন বেঙ্গলিরা যারা আছে তারা কিন্তু এটাকে মানে, তারা মুন্ডান, এটাকে বলে মুন্ডান, ঠিক আছে? এই মুন্ডান তারা গিয়ে করায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই ওই গঙ্গার ঘাটে গিয়ে করিয়ে দেয়, কিন্তু অগ্নির আবাহন না করে কিন্তু এই মুন্ডন করা উচিত নয়। তাহলে বুঝতে পেরেছেন, যেহেতু আমরা ওই মুখ্য কালের মধ্যে ওই মুন্ডন বা চূড়াকরণ করাই না, তাই আমরা উপনয়নের সময় প্রায়শ্চিত্ত হোম পূর্বক আগে ওই চূড়াকরণটা করিয়ে নিই, তারপর উপনয়ন করি। বুঝতে পেরেছি? আপনার নামটা কি বললেন গোপাল বাবু? হ্যাঁ স্যার একদম বুঝতে পেরেছি স্যার। এরপর অপু বলো, অপু প্রশ্ন। স্যার বলছি যে অনেক বাচ্চা জন্ম হওয়ার পর যখন 6 মাসে তাদের অন্নপ্রাশন হয়, সে অন্নপ্রাশনের সময় তাদের
বৃদ্ধিসাধ্য, নামান্নপ্রাশন হয়ে যায়। কর্ম অনেকে করে ফেলে, অনেকে করে না। সেই সময়তেও স্যার তার সেই বাচ্চার মস্তক মুন্ডন হয়। তাহলে সেক্ষেত্রে তো তার বয়স থাকে স্যার, আমাদের ব্রাহ্মণদের ক্ষেত্রে 6 মাস বয়স থাকে। সেক্ষেত্রে স্যার মস্তক মুন্ডন তার হয়ে যাচ্ছে। তাহলে কি তারপর যখন তার উপনয়ন হবে সেক্ষেত্রে কি তখন তার প্রায়শ্চিত্ত আবার করতে হবে? ব্যাপারটা হচ্ছে যদি সত্য নামক অগ্নির আবাহন না করে যদি ওই ক্রিয়া করা হয় তাহলে ওটা অ্যাকচুয়াল ক্রিয়া বলে গণ্য হবে না। যে ওই আমি কোন জায়গায় মন্দিরে গেলাম, তারকেশ্বরে গেলাম, ওখানে গিয়ে চুল ফেলে দিয়ে আসলাম, এটা চূড়াকরণ নয়। চূড়াকরণের পদ্ধতি হচ্ছে সত্য নামক অগ্নির আবাহন পূর্বক এবং সমস্ত প্রসেসটা মেনটেন করে সেটা করতে হবে পুত্র যেটা আপনি সন্তানদের বিধিটা ক্ষেত্রে। বললেন সেই প্রসেস অনুসারে একদম হ্যাঁ, ওই এটা ষাঁড়ের মলের এটা উপর যদি না রেখে। হ্যাঁ, এটা যদি তখন না সেটা করা ওখানে হয়ে করা থাকে হয়নি। হ্যাঁ, তাহলে করতে হবে, পুনরায় করতে হবে, পুনরায় করতে হবেই হবে। তার মানে স্যার এই এই স্যার মানে প্রায়শ্চিত্তটা মানে অ্যাকচুয়ালি 99% লোকেরই করতে হবে। একদম। তো বেশিরভাগ এটাই স্যার ক্ষেত্রেই কথা। করা হয় না। আর যারা হুম। জানে তারা আপনাকে বলেই দেবে ওর চূড়াকরণ হয়ে গেছে। তার যারা মানে এই সম্পর্কে হুম, এই যারা এই প্রায়শ্চিত্তটা সম্পর্কে স্যার তখনই করা হবে যখন স্যার এই অগ্নি সংস্কার হয়ে যাবার পর যখন আমি উদোষী কর্মে যখন ঢুকবো তখনই প্রথমেই আমাকে প্রায়শ্চিত্তটা করে নিতে হবে। উদিচ্ছ না, প্রথমে প্রায়শ্চিত্ত করবো না, প্রথমে আগে প্রকৃত হোম করব। প্রকৃত হোম আচ্ছা, করে নেওয়ার পর উদিচ্ছ কর্মে আগে বিধু নামক অগ্নির আবাহন পূর্বক সেই বিধু নামক অগ্নির আবাহন করে সংকল্প করে তারপর এই ওই 5টা বা 7টা যে ইয়ে আছে, যে দেখবেন ব্যস্ত 5টা সমস্ত 7টা মহাব্যাপী পর হোম। পর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই ওই 5টা মন্ত্র পাঠ, ওই 5টা মন্ত্র পাঠ করে প্রজাপতি ঋষির গায়ত্রী ছন্দঃ অগ্নির দেবতা ব্যস্ত ব্যস্ত সমস্ত সমস্ত মহাব্যাপী হোম। মহাপ্যারিতিরিয় प्रायश्चित्त होमे विनियोग ओम भूः स्वाहा একবার আহুতি। হুম, আবার হুম, প্রজাপতি ঋষি উষ্ণিক ছন্দা वायुर्देवता व्यक्तमत्त महाव्यार्ति होमे प्रायश्चित्त होमे विनियोग ओम भुवः ওম ভুবঃ स्वाहा। স্বাহা। ओम प्रजापति ऋषि अनुष्ठित छन्दः सूर्य देवता व्यक्तमत्त महाव्यार्ति प्रायश्चित्त होमे विनियोग ओम ওম স্বাহা। स्वाहा। ओम प्रजापति ऋषि बृहद छंद प्रजापति প্রজাপতি देवता দেবতা ব্যস্ত व्यास्ता সমস্ত মহাব্যাপী समस्त হোমে বিনিয়োগ। भूमि विनियोग প্রায়শ্চিত্তি ओम হোমে বিনিয়োগ। भूर्भुवः स्वः स्वाहा। এই কটা মন্ত্র পাঠ করে যেটা হয় সেটা করে নেওয়ার পর প্রায়শ্চিত্ত বারবার 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 প্রায়শ্চিত্ত কথাটি আসবে। এই হয়ে যাওয়া মানে আপনার মহাব্যারিতি হোম কমপ্লিট হলো। বোঝা গেল? একদম স্যার, থ্যাংক ইউ স্যার। আরো আসছি, আরো ডিটেলসে আসছি, একটু দাঁড়ান, আমি ডিটেলসে আসছি তারপর আপনাদেরকে বলছি। ঠিক আছে, আগে আমাকে একটুখানি আলোচনাটা করে নিন দিন। আমি ক্রিয়া এর পরের দিন থেকে ধরবো, কিভাবে কি কোন ক্রিয়া করব, এটা সামনের সোমবার থেকে আমি প্রবেশ করব, কিন্তু এখনো পর্যন্ত আলোচনার মধ্যেই আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এবার তন্ময়বাবু বলুন, কি প্রশ্ন করছেন? বলছি স্যার, অনেক ক্ষেত্রে শুনেছি ক্ষত্রিয়দের বিয়ের সময় অনেক জায়গাতে ওই পৈতে নেয়ার ব্যাপার থাকে বিয়ের মণ্ডপেতেই। তো সেই ক্ষেত্রে যদি কারোর ওই বিয়ের মণ্ডপে উপনয়ন হয় ক্ষত্রিয়দের ক্ষেত্রে, বা যদি ব্রাহ্মণদের ক্ষেত্রে হয়, তাহলে ওখানেও অগ্নি সংস্কারের ক্ষেত্রে তখন এই যে প্রায়শ্চিত্ত হোম আছে সেই প্রায়শ্চিত্ত হোমও তো তখন করতে হবে বিবাহের ক্ষেত্রে হলেও। হ্যাঁ, যাদের যাদের হয়নি, যাদের যাদের চূড়া সংস্কার কর্ম যেগুলো যেগুলো হয়নি, সেগুলো সেগুলো যদি পুনরায় করতে হয়, আমাকে পুনরায় এই প্রায়শ্চিত্ত হোম করতে হবে। ঠিক আছে? এবার কিন্তু সন্দীপ স্যার বাবু কথা হুম, হচ্ছে, স্যার হুম। এই কথা হচ্ছে স্যার বিবাহের সময়তে যদি ওই কর্মগুলো করা যায়, কিন্তু স্যার বিবাহটাই মার খেয়ে যাবে সম্পূর্ণ। এই সব তো আর বলে কি আছে, সবই তো বুঝতে পারেন, আর কি বলবো। এগুলো তো বোঝাই যায় যে যাদের হয়নি তাদের তো আর হলোই না, সেই আর কি। এখনো অনেক অনেক সেটাই। অনেক অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি বিবাহের দিন পৈতে নেয়, ঠিক আছে, তারপরে গিয়ে একদমই স্যার। উপনয়ন, ওই সমস্ত বলা আর করা মানে একদমই অযৌক্তিক। এগুলো করা জাস্ট মানুষকে আই ওয়াশ করা, ওরাও যেমন তাদের সাথে করতে হবেও তেমন। এখানে আলোচনাটা ওই বিষয়ে না, আলোচনাটা হচ্ছে প্রপার কর্মটা কেমন হওয়া উচিত। আপনি যদি একবার উপনয়ন ক্রিয়াটা প্রপার শিখে যেতে পারেন, অন্তত যদি আপনাকে ওই দিনকে উপনয়নের কথা বলে, আপনি আধা ঘন্টা হলেও একটু আধটু হলেও ঠিক করে দিয়ে আসবেন। ঠিক আছে, যাই হোক। ধরে সন্দীপ ভট্টাচার্য বলেছেন, সন্দীপ ভট্টাচার্য। আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, দাঁড়ান, এই প্রসঙ্গে একটা কথা বলি।
তার মানে আমরা একটা জিনিস জেনে গেলাম যে এই ধরুন কোনো ব্যক্তি এমন, যেমন কালকেই আমার ভাই এবং তন্ময় একটা কাজ করাতে গেছিল, যেখানে কিনা ছেলেটা ক্ষত্রিয়, পৈতে উপনয়ন তার হয়নি, তাকে কালকে বিবাহ আসরে নান্নি মুখের সময় যজ্ঞোপবীত ধারণ করানো হয়েছে। এবার আপনি বলুন, ওই যজ্ঞোপবীত যে ধারণ করানো হয়েছে, সেই ব্যক্তি সমুদ্ভাব নামক অগ্নির স্থাপন পূর্বক উপনয়ন করার নিয়ম, তাহলে ওখানে নিশ্চয়ই অগ্নি প্রজ্বলন করা দরকার ছিল, কিন্তু সেই পরিস্থিতি তো হয়নি। কি করা হয়েছে, একটা পৈতে বানিয়ে যজ্ঞোপবীত বানিয়ে তার গলায় দিয়ে দেওয়া, এছাড়া তো কিছু করা যাবে না। তাহলে এটা কি যথোপযুক্ত হলো? আমার এই জন্য একটা কাজ চলে গেছে, আমার এই কারণে একটা কাজ চলে গেছে। কিরকম কাজ চলে গেছে আমি আমাকে বলছি আপনাকে। উপনয়ন, সংস্কার আর বিবাহ একদিনে হবে, আমি বলেছি না, হবে না। একদিনে কোনো মতেই উপনয়ন, সংস্কার আর বিবাহ একদিনে করানো যাবে না, জোর করালেও করানো যাবে না। তার কারণটি হচ্ছে, উপনয়ন জিনিসটি একটি আলাদা কনসেপ্ট এবং বিবাহ একটা আলাদা কনসেপ্ট। হ্যাঁ, নান্নি মুখ এক, তাহলে আমাকে যদি আলাদা দিনে করতে হয়, তাহলে একই দিনে করতে হয়, তাহলে আমাকে নান্নি মুখ করে নেওয়ার পর আমাকে কি করতে হবে? আমি নয়, ঠিক আছে, আমি উপনয়ন আর বিবাহের স্বস্তিবাচন একসাথে করে কর্তব্যরণয় করলাম, তাতেও কোনো সমস্যা আমার নেই, তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা আমার কোন জায়গায়? সেই জায়গাটা, সেই পরিবেশটা তো আমাকে তুলে দিতে হবে, করে দিতে হবে। যখন আমি তাকে আমার সম্পূর্ণ প্রসিডিওর সম্পর্কে জানালাম, সে সেই প্রসিডিওর মেনে নিতে পারলো না, সে অন্য কোন একজন ব্রাহ্মণকে দিয়ে যা খুশি তাই করালো, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু এই যেগুলো চলছে, যারা নেগোসিয়েশন করে এই সমস্ত করছে, তাদের জন্যই পুরোহিত সমাজ আজকে বন্ধ। আমি প্রত্যেককে একটা কথা বলি, আপনি যে কর্মটা শিখেছেন সেটা অন্তত 20% হলেও করার চেষ্টা করুন। তাহলে যদি কখনো আপনাদের কাছে একটা কন্টাক্ট আসলো যে একই দিনে পৈতে একই দিনে বিবাহ, যদি আমাকে একই দিনে পৈতে একই দিনে বিবাহ করাতে হয়, আমি কিন্তু করানোর মতনই করাবো, না ছাড়া কিন্তু আমি করাবো না। দরকার বলে আমি সারাদিন ওনার বাড়িতেই থাকবো, সকালে পৈতের কাজ করাবো, বিকালে গিয়ে আমি বিবাহ করাবো, তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু তার প্রসিডিওরটা সেরকমই। এবার সন্দীপ ভট্টাচার্য বলুন, হাত তুলেছেন, বলুন কি প্রশ্ন আছে? স্যার এখন তো অনেক ক্ষেত্রেই অনেক সংস্কার করা হয় না, যেমন নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, এগুলো সব করানো হয় না। তা হুম। উপনয়নের দিনেই কি এগুলো সব একসঙ্গে করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে না? ওই হোমের মধ্যেই সবকিছু করতে হবে। তাহলে নামকরণ, অন্নপ্রাশন, নামকরণ, অন্নপ্রাশন এগুলো আর প্রয়োজন হয় না, কারণ এগুলো সবাই আগেই করে নেয়। আপনাকে কি করতে হবে? আপনাকে চূড়াকরণ আর উপনয়ন যেভাবে যেভাবে আছে এইভাবেই করবেন, এর বাইরে কিছু করতে যাবেন। চূড়াকরণ হয়নি, চূড়াকরণ করাবেন, উপনয়ন করাবেন, সমাবর্তন করাবেন। এই তিনটে ক্রিয়া আপনাকে ওই যজ্ঞোপবীত ধারণের দিন করাতে সেক্ষেত্রে স্যার ওই ব্যস্ত সমস্ত ব্যক্তি হোম করে প্রায়শ্চিত্ত হোম করেই করাবো। করতে হবে। সমাবর্তনের সময় করতে হবে, এখানেও করতে হবে, কারণ সমাবর্তন হলে টাইম টু টাইম হচ্ছে না, তার আগেই হয়ে যাচ্ছে। তাই প্রতিটার ক্ষেত্রেই আপনাকে ব্যস্ত সমস্ত হোমটা করতে হবে, প্রায়শ্চিত্ত হোমটা করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, আর দেখুন, ঠিক আছে। এই আলোচনার মাধ্যমে কিন্তু অনেকের এই প্রায়শ্চিত্ত হোমটা ক্লিয়ার হয়ে গেল, যে প্রায়শ্চিত্ত হোমটা অ্যাকচুয়ালি আমরা জানতাম বা শুনতাম কেন এই প্রায়শ্চিত্ত হোমটা করা হচ্ছে, সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম। তাই কি তাই না প্রত্যেকে? হ্যাঁ স্যার। যথাযোগ্য স্যার, যথাযোগ্য। আচ্ছা, তারকবাবু বলুন, তারকবাবু হাত তুলেছেন, বলুন কি প্রশ্ন করবেন? স্যার বলছিলাম এই যে চূড়াকরণের ক্ষেত্রে আপনি যে অগ্নির যে নামগুলো বললেন, প্রকৃত কর্মের জন্য যে নামটা বললেন, ওই নামগুলো আরেকবার একটু আমাকে একটু বলুন, আর লিখে নিই আমি। আর একটু চূড়াকরণের সময় চূড়াকরণের সময় চূড়াকরণের সময় ও দাঁড়ান বলতে দেন আমাকে। চূড়াকরণের সময় প্রকৃত অগ্নির নাম হচ্ছে, প্রকৃত কর্মের অগ্নির নাম হচ্ছে সত্যিয়, দন্ত স তৈজ ফলা। আচ্ছা, উপনয়নের সময় অগ্নির নাম হচ্ছে সমুদ্ভব। আচ্ছা, প্রায়শ্চিত্ত করার সময় অগ্নির নাম হচ্ছে বিধু, প্রায়শ্চিত্ত করার সময় অগ্নির নাম হচ্ছে বিধু। আর পূর্ণাহুতি দেওয়ার সময় অগ্নির নাম মিরু, ময়ূরী, 0 র। তারপরে অভিক, ময়রি 0 র।
স্যার স্যার আমি একটা কথা অবশ্যই বলি আপনার স্যার। আলোচনার মাধ্যমে সবকিছু ক্লিয়ার আমাদের হচ্ছে, কিন্তু আমরা একের পর এক প্রশ্ন করতে থাকলে আপনার আলোচনা শেষ হবে না। আপনি আগে আলোচনা করুন, তারপরে আমরা পরে উত্তর প্রশ্ন করবো আপনার কাছে। ভালো, একদম ঠিক স্যার আছে। যথার্থ প্রশ্ন বলেছে। কিন্তু স্যার একটা স্যার কথা বলি স্যার। স্যার এই উপনয়নটা স্যার আমরা মানে একবারে মানে ১ম থেকে মানে স্টেপ বাই স্টেপ যদি করান তাহলে কি হয়? মানে একটা ডায়েরি তৈরি করে নিতে পারে। সে দেখা গেল ওই সেই ডায়েরি দেখেই কর্মটা উপনয়নটাতে আমি এখনো কর্মকাণ্ডতে ঢুকিনি। কর্মকাণ্ডতে ঢুকিনি, জাস্ট আমি উপনয়ন সম্পর্কে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা, উপনয়ন চূড়াকরণ এই সম্পর্কে মানুষের এত প্রশ্ন আছে, এই বিষয়গুলো অনেকের ক্লিয়ারই না, একদম। অনেকের ক্লিয়ার না। ব্যক্তিগতভাবে আমারও অত ক্লিয়ার ছিল না যতদিন আমি পড়াশোনাটা করেছি। আমি ভাবতাম যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে। এটা আপনাদের প্রত্যেকেরই এই যারা যারা এই প্রশ্নগুলো করছে, আমি একটুও বিরক্ত হচ্ছি না। তার কারণটা হচ্ছে আপনাদের মনের প্রশ্নগুলো না সমাধান হলে এই জায়গাটা কোনোদিন আপনারা আসতে পারবেন না। এবার ওই জলে একটা ধরুন পুকুরে আপনি গেছেন, ওই পুকুরের ডিপ সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি সাঁতার কাটতে পারবেন না। এই যে প্রশ্নগুলো একের পর এক আসছে যে এটা কি হবে, স্যার ওটা কি হবে, স্যার ওটা কি হবে। এবার দেখুন আপনাদের আলোচনার মাধ্যমে আগের থেকেই এই দুটো ক্লাস, ফার্স্ট আর সেকেন্ড, এবার দেখুন আমি এর পরের দিন থেকে, এর পরের ক্লাস থেকে আমি অরিজিনালি যেটা উপনয়নের গ্রুপ আছে সেখানে ট্রান্সফার হয়ে যাব। কিন্তু এখানে অনেকে ধরুন এমন আছে যে উপনয়ন চূড়াকরণ সম্পর্কে ক্লাসে যুক্ত হয়নি, কিন্তু এমন অনেক ব্যক্তি আছে তারা অন্তত উপনয়ন সম্পর্কে জেনে অন্তত যাক। হয়তো তারা ক্লাসে ভর্তি হবে না, কিন্তু তারা জেনে গেল যে না উপনয়নটা সম্পর্কে এই জিনিসগুলো জানা আছে। তার মানে আমাকে উপনয়ন একটা সমুদ্র, যতদিন না পর্যন্ত আলোচনা হচ্ছে, উপনয়ন একটা সমুদ্র যতদিন না পর্যন্ত আলোচনা হচ্ছে, আমি কথা দিচ্ছি এরপর আর উপনয়ন কারোর ভুল হবে না। আপনারা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের কাছে বলবেন, 5টা লোকের কাছে, 5টা ব্রাহ্মণের কাছে উপনয়ন করাচ্ছেন, তারা আপনাকে বলবে যে আপনি উপনয়ন সম্পর্কে কয়েকটা কথা আমাদেরকে বলুন। হ্যাঁ, হোম সম্পর্কে কথা বলুন। আমি চাই যে এই বিষয়গুলো পুরো মুখস্থ নয়, কারোরই মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে যে একদম উপনয়ন স্যার ঠিক করতে বলেছেন চলেছি স্যার। আমরা, একদম স্যার কনসেপ্টটা ক্লিয়ার। অথচ স্যার আপনার তো স্যার বিবাহ ক্লাস করেছি ওই জন্য স্যার জানি। তারপর যে প্রসিডিউরে শিখিয়েছেন মানে এখন যারা বর্তমানে কর্মকাণ্ড করছে পুরোহিত জগতের, তাদেরকে যে কোনো প্রশ্ন করছে না তারা উত্তর দিতেই পারছে না। আপনার স্যার ওই বিবাহ বই ক্লাস দেখে দেখে ব্যাপারটা, মানে এখন সমস্যাটা কি জানেন, সমস্যাটা হচ্ছে বই দেখে দেখে ভিডিও বানালাম, ভিডিও পোস্ট করে দিলাম। হ্যাঁ, আর বই দেখে দেখে মন্ত্র মুখস্থ, এই মানে শ্লোক মুখস্থ করে দিয়ে দিলাম, তাতে কোনো আলটিমেট লাভ হবে না। আপনাকে কাজটা করতে হবে। 10টা লোক, এই যে একটা ষষ্ঠী পুজোর ভিডিও দিয়েছি, দেখেছেন, টু দা পয়েন্ট কাজ করেছি। একটা যজমান সে জানলো বুঝলো, তারপর আপনাকে দিয়ে কাজ করাবে। এমনি এমনি কাজ করাবে না। ওই সংস্কৃতের শ্লোক আওড়ালে কেউ কাজ করায় না, তাকে বোঝাতে হবে, তাকে বুঝিয়ে আসতে হবে যে বাবু তুমি এই যে ষষ্ঠী পূজা সম্পর্কে যে আমি যে ভিডিওটা দিলাম, যে তুমি প্রত্যেকেই নিয়ম সম্পর্কে কম বেশি বলে। ছাগলের খোটা, মরা ফল কি সেটা বলে দিলাম, এটা এটা লাগবে, পাখা রাখবে, 1 ঘটি জল লাগবে, দোয়াত কালি রাখবে, ষষ্ঠী দেবী তোমার কন্যার ভাগ্য লিখবে। এটা শুনলে অনেকের হাসি আসতে পারে, হ্যাঁ কি সব বলছি এখনকার যুগে, আসতেই পারে। কর্মকাণ্ডকে শিখতে হবে, কর্মকাণ্ডকে জানতে হবে, কর্মকাণ্ড সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার। উপনয়ন করাতে গেছি চূড়াকরণটা কেন করা হয়? উপনয়নের সাথে চূড়াকরণ কোনো সম্পর্কিত নয়। উপনয়ন আলাদা একটা সংস্কার, চূড়াকরণ আলাদা একটা সংস্কার। আবার বলছি, উপনয়ন আলাদা একটা সংস্কার, চূড়াকরণ একটা আলাদা সংস্কার। চূড়াকরণ যেহেতু আমাদের বিধিসম্মত ভাবে করা হয়নি, তাই উপনয়নের সময় করা হচ্ছে, এছাড়া আর কোনো কথা নেই। হ্যাঁ, শিবশঙ্কর বাবু বলুন, কি প্রশ্ন করেছেন? হ্যাঁ স্যার, আপনার আলোচনায় অনেক কিছু জানা যাচ্ছে। বলছি স্যার, আমরা যারা বিবাহ ক্লাস করিনি তারা তো আপনার কুসুমডিগা থেকে মিস গেছি, তাহলে আপনাকে আবার প্রথম থেকে কিন্তু করাতে হবে আমাদের, যাতে আমরা ঠিক মতো শিখতে পারি। একদম শেখাবো, সব শেখাবো। এবং আমি এবার প্রত্যেককে পার্বণ বিধি শ্রাদ্ধের যে পিণ্ডদান, সেই পিণ্ডদানটাও শেখাবো, ঠিক আছে, এই উপনয়ন। স্যার সুতরাং একটা প্রত্যেক, কথা জিজ্ঞেস করি হ্যাঁ, স্যার ছোট করে। স্যার মানে নান্দি মুখে যে ভোজ্য উৎসর্গটা হয়ে গেল, ভোজ্য উৎসর্গের পরে তো স্যার প্রকৃত যে কর্মটা আছে ওটা কি স্যার মানে সব ক্ষেত্রে মানে করা যায় নাকি স্যার করা যায় না? ব্রাহ্মণদের করতে হবে,
ব্রাহ্মণ বাড়িতে উপনয়ন তো ব্রাহ্মণ বাড়িতে করছেন, উপনয়ন করছেন, দেখবেন কথাটা ভালো করে বুঝবেন, এটা ব্রাহ্মণ বাড়ি। সেই ব্রাহ্মণ বাড়িতে আদৌ কোনো ব্যক্তি পৌরোহিত্য কর্ম, ধরুন আপনাদেরই কারোর বাড়িতে আপনারা অ্যাজ এ গেস্ট হিসাবে গেছেন, ঠিক আছে? তো আপনি যখন গেস্ট হিসাবে গেছেন, সেখানে যদি অন্য কোনো XYZ পুরোহিত মশাই পৌরোহিত্য করতে আসে, তো আপনি তো তাকে বলবেন যে পিণ্ডদানটা তো হলো না, পার্বণ বিধিকে পিণ্ডদানটা তো আপনি করালেন না, এটা কে করাবে, কি করে করতে হবে, করান। তখন যদি ওই ব্যক্তি যদি আপনাদের মতন এরকম যদি ভাবে যে শুধু ভোজ্য উৎসর্গ করে ছেড়ে দেবো, তাহলে তো সে ধরা পড়ে যাবে, সে তো বলবে আমি জানি না। এটা তো আপনার ক্ষেত্রেও হতে পারে। ধরুন আপনিই করাতে গেছেন, গোপাল বাবুই করাতে গেছেন, সন্দীপ বাবু সেখানে উপস্থিত আছে, বা সৌমেন বাবু উপস্থিত আছে, বা XYZ বর্ণালী বাবু উপস্থিত আছে, হ্যাঁ, কেউ না কেউ উপস্থিত আছে, সেখানে তো বলবে আপনি তো পার্বণ বিধিক সাধ্যটা করালেন না। আপনি যদি তাকে চেনেন, তাহলে তখন তো উচিত যে আপনার প্রপার কাজটা করা। শূদ্র বাড়িতে গিয়ে আপনি ভোজ্য উৎসর্গ করে ছেড়ে দিলেন, ঠিক আছে, শূদ্র কিচ্ছু জানতে আসবেন, আপনি আপনার সংক্ষিপ্ত সময়ের জন্য নাম গোত্র গুলো বলে ভোজ্য উৎসর্গটা করে ছেড়ে দিলেন, তাতে কোনো যায় আসবে না। কিন্তু ব্রাহ্মণ বাড়িতে কাজ করতে গেলে কিন্তু বি অ্যালার্ট, খুব সাবধান, নিজেকে একদম ধাতুস্থ না করে নিয়ে গেলে কিন্তু বিপদ, আপনাকে আপনাকে মান সম্মানে ফেলে দেবে। সুতরাং প্রত্যেকে এই উপনয়ন সংস্কারের কাছে আমরা পার্বণ বিধিক শ্রাদ্ধটা শিখব, এবং খুব ভালোভাবেই শিখব। আমার উপনয়ন হয়তো বলেছি আপনাদের 3 মাস, আমার 3 মাসের জায়গায় 8 মাস, 9 মাস, 1 বছর হলেও কোনো যায় আসে না, কিন্তু আমি প্রপারটাই শিখবো, প্রপারটাও শিখবো আমি একদম। যতদিন না পর্যন্ত আপনারা উপনয়নটাকে নিজেদের মন থেকে বলতে হবে, বিবাহ যেমন আপনারা বলতে পারবেন যে না আমি শিখেছি কিছু না কিছু, বাড়িতে পড়লে আপনারা একদম সুন্দরভাবে বিবাহ কার্যটা বুঝে যাবেন। উপনয়নটাও আমি চাই এইভাবেই তৈরি হোক, ঠিক আছে? একটা কথা, তাহলে হ্যাঁ বলুন স্যার, সোমেন বাবু, বলুন। আমি একটাও বলতে পারছি না। হ্যাঁ, স্যার, বলুন। বলছি স্যার, যে বিয়ের সময় কোনো ব্রাহ্মণের বাড়িতে বিয়ের সময় যখন নান্দিমুখ হবে, তাহলে সেখানে তো বৃদ্ধি শ্রাদ্ধ যেটা হয়, ভর্তি উৎসর্গের পর তার পিণ্ডিদানটা তো করতে হবে ব্রাহ্মণের ক্ষেত্রে, পার্বণ বিধি যেটা বললেন। হ্যাঁ, একদম একদম একদম, পিণ্ডদান তো শিখতেই হবে, আর প্রত্যেকের বাড়িতে পিণ্ডদান করতেই হবে, এটাই নিয়ম। আমরা ভোজ্য উৎসর্গ পর্যন্ত করে ছেড়ে দিই, সেটা আমাদের কাজের সুবিধার জন্য, কিন্তু পিণ্ডদান প্রত্যেককে করতে হবে। আর এগুলোই তো মেন কাজ, এগুলো না শিখলে আপনি তো বলতে পারবেন না কোনোদিন আমি কিছু জানি। কিন্তু স্যার প্রকৃত কর্মতে স্যার। অনেকটাই কিন্তু টাইম লাগে স্যার। অনুজ্ঞা থেকে মানে অনুজ্ঞা থেকে শুরু করে ওই আসন দান, অনুজ্ঞা থেকে শুরু করে আসন দান, অর্ঘ্যদান, এগুলো তো স্যার। একটা উপনয়ন সংস্কার করে ব্রাহ্মণকে দক্ষিণা দেবে 10,000 টাকা, এমনি দেবে? একটা উপনয়ন একটা বিবাহ কাজ কিন্তু করে স্যার একটা ব্রাহ্মণের, আপনি যখন প্রপার কাজ জানবেন, আপনারা যখন পুরো প্রপার কাজ জেনে যাবেন, তখন ব্রাহ্মণকে যখন ওই বাড়ির যজমানকে বলবেন যে আমি কাজটা করব, দক্ষিণাটা নেব 8,000 টাকা, 10,000 টাকা, একদিনে 10,000 টাকা ইনকাম কি মুখের কথা? কিন্তু একদিনে স্যার একটা উপনয়ন সংস্কার করিয়ে 5,000 7,000 টাকা ন্যূনতম দক্ষিণা, একটা উপনয়নের দক্ষিণা 7,000 টাকা, চোখ বুঝে দুজন ব্রাহ্মণ যাবেন, 7 থেকে 10,000 টাকা নিয়ে আসবেন বাড়িতে। আমাদের গ্রামে দেবে না। স্যার ঠিক বলেছেন, আমাদের গ্রামে স্যার ওই 500 টাকা পেলে আর 600 টাকায় দেবে না। আর আমাদের এখানে অত তাহলে দেয় না স্যার। তাহলে প্রদীপ জ্বালিয়ে ওই মাথায় তো পৈতেরা পরিয়ে দেবে, মিটে যাবে। এই তো স্যার মানে একটা কালী পুজো মিনিমাম আমার টাইম লাগে 5 থেকে 5.5 ঘন্টা আমার করতে। আমাকে বলছে যত তাড়াতাড়ি হয় 3 ঘন্টার মধ্যে কমপ্লিট। আমি বলছি, বাবা আমি তো পারবো না করতে পারবো। মুখের উপর না করতে হবে, মুখের উপর না করতে শিখুন। আমি বলেছি আজকে দুপুর বেলাতে, দুপুর না বিকাল বেলাতে আমার একটা মৃত্যুঞ্জয় যজ্ঞ আছে, তার জন্য আমি আনতে গেছিলাম, লতা গুলঞ্চের লতা। তো একজন ফোন করে বলছে যে আমার বাবা, আমার গিন্নির বাবা মারা গেছে পরশুদিন, মানে কিবার সোমবার ভোর 4টের সময়, কাজটা কবে হবে? আমি বললাম যে সোমবার 4টের সময়। আপনারা বলুন, আপনাদেরকে প্রশ্ন করলাম, 4 দিন কবে হচ্ছে কে বলতে পারবে? সোমবার দিনই হবে স্যার, কারণ সূর্যোদয় তো হয়নি, একদিনই ধরা হবে, সেটা সোমবার দিনই হবে। তা 4 দিনটা কবে হবে? 4 দিন বৃহস্পতিবার। কালকে হিসাব মতন কালকে হবে স্যার। বৃহস্পতিবার 4 দিন হবে।
বিয়োগ কালকে ভেরি গুড, আগামীকাল। বৃহস্পতিবার। ভেরি গুড, ভেরি গুড। আমি বললাম কালকে তোমার গিন্নির অন্নজল ক্রিয়াটা হবে, ঠিক আছে? উনি বললো আমাকে, ও আমাকে বলছে না না কালকে করবো না, পরশুদিন করুন না। আমি বলছি কেন পরশুদিন করবে? আগে বোঝালাম যে হিন্দু, উনি জানেন না হয়তো, তাই ওনাকে বোঝালাম যে দেখো হিন্দু শাস্ত্র অনুযায়ী এক সূর্য উদয় থেকে আর এক সূর্য উদয় পর্যন্ত শ্রাবণ মাস বলে, শ্রাবণ দিন, শ্রাবণ মাস নয় শ্রাবণ দিন। সেই শ্রাবণ দিন অনুযায়ী তোমার যে শ্বশুর মশাই মারা গেছে সে সোমবার গ্রাহ্য হচ্ছে। বলছে, না না রাত আমাকে না না রাত 12টার পর, রাত 12টার পর। বলছি রাত 12টার পর ইংরাজি মতে হয়, কিন্তু বাংলা মতে হয় না। বোঝালাম, প্রথমে বোঝালাম কি কি জিনিস আছে সেটা জানালাম। জানানোর পর ও আমাকে বললো না না আপনি কিন্তু আপনি পরশুদিন কি ফাঁকা আছেন? আমি বললাম তোমাকে তো বলছি এই কাজটা কালকে হবে, পরশুদিন হবে না। বলছে না কাল, তাহলে তুমি অন্য কাউকে দিয়ে পরশুদিন করিয়ে নাও, আমি করতে পারবো না। স্পষ্ট না করে দিলাম ওদের। এবার একটা কথা, আমি না করলে অন্য কেউ তো করছে, আমি না করলে আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি না করলে কেউ তো কাজটা করে নেবে, আমি তো গেলে 1000 টাকা পেতাম। তখন বললাম আমি বিদ্যাদিত্য লোককে আমি জ্ঞান প্রদান করি, আর আমি এই সমস্ত ভণ্ডামি করবো? দরকার নেই, ভগবান ঠিক আমাকে দেবে। সুতরাং রাইট এই কথা বলেছেন। জিনিসটা এই জিনিসটা একবার মনের মধ্যে চলে আসলে, আমি মৃত্যুঞ্জয় যজ্ঞের জন্য বাগানে আম গাছের উপর উঠে ওই লতা গুলঞ্চের ডাল কাটতে গেছি, এমনি এমনি যাইনি। এই ভালোবাসাটা, এই শ্রদ্ধাটা কাজের প্রতি থাকবে যখন, তখন আপনাকে কেউ 500 টাকার জন্য আপনাকে ডাকতে লোক ভয় পাবে। আপনার না ওই ব্যক্তিকে ডাকবো না, যার যে ভয় পাবে সে আপনাকে ডাকবে না, না ও দরকার নেই, অত অত ভালো পুরোহিত আমার দরকার নেই, ও নর্মাল যাকে আছে তাকে দিয়ে চালিয়ে দেবো। আর যে কাজ সম্পর্কে জানবে সমঝাই আপনি আসবেন। এই জায়গাটা তৈরি করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তার জন্য অহংকার নয়, তার জন্য যথোপযুক্ত কাজ শেখা, কাজ জানা, কাজ নিয়ে পড়াশোনা করা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আপনারা বলছেন না যে 500 টাকা 1000 টাকা বেশি পাই না, এমন দিন আসবে যদি সঠিক পথে থাকেন আপনাদেরকে বাইরে থেকে কাজ ডেকে নিয়ে যাবে, এই দিনটা আসবে। ও স্যার একটা জিনিস একটু জিজ্ঞেস করবো? বলুন। ও স্যার বলছি, মানে চূড়াকরণ বা এই যে উপনয়নের ক্ষেত্রে এই যে ভোজ্যদান হবে, সেই ক্ষেত্রে তো মাতুল তো আসবে না, তাই তো নাকি? মাতুল কি আসবে? দাঁড়ান, বিষয়টি বুঝতে হবে আমাকে, বিষয়টি বুঝতে হবে যে নান্নিমুখ বৃদ্ধি সাধ্যে ভোজ্য সংখ্যা সামবেদীয় মতে 6টি, যজুর্বেদীয় মতে 9টি। সামবেদীয় মতে 6টি কার কার? পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, আর বৃদ্ধ প্রমাতামহ। যজুর্বেদীয় মতে কারা? পিতা, পিতামহ, আগে আসবে মাতু, পিতামহী, প্রপিতামহী, তারপর আসবে পিতা, পিতামহ, প্রপিতামহ, তারপর আসবে মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ। যেহেতু আপনি সামবেদীয় বাড়িতে উপনয়ন করতে চাইছেন বা যাচ্ছেন, সেক্ষেত্রে মাতুহু, পিতামহী, প্রপিতামহী এদের নাম উচ্চারণ হবে না। পিতা, পিতামহ, প্রপিতামহ উচ্চারণ হবে, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ উচ্চারণ হবে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার একদম বোঝা গেল। আচ্ছা, যখন ক্ষত্রিয়র বাড়ি যাবেন বা বৈশ্যের বাড়ি যাবেন উপনয়ন করাতে, তখন আবার যজুর্বেদীয় মতে হবে। তখন তারা আবার তাদের বাড়িতে আবার আগে মাতুহু, মাতামহী, প্রমাতামহী দিয়ে শুরু হবে। মাতুহু, পিতামহী, প্রপিতামহী। এটি সবাই বুঝতে পেরেছেন? একটু বললে আমরা একটু ধীরে ধীরে বললে আমরা লিখে নিতাম। ভেরি গুড। দেখেছেন বিবাহ স্যার, কাজ করেছিল বলে। স্যার একটা না কথা না বলছি। না 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 না, আগে এটা ক্লিয়ার হবে তারপর। প্রত্যেককে বলছি, ভালো করে শুনুন। আয়ুষ্য সুক্ত জপ পাঠ হয়ে যাওয়ার পর আমি প্রত্যেককে একটা কথা বলেছি যে জপ কথাটির 3টি অর্থ আছে, একটা বাচিক, একটা উপাংশু, একটা হচ্ছে মানসিক, মানস জপ। এই ক্ষেত্রে জপানভ্যু জপ কথাটি বলা হয়েছে কারণ ওই মন্ত্রটি মুখে বলার কথা
মুখে বলা হচ্ছে জোরে জোরে, তাই এটাকে জপ বলা হয়েছে। এই জপ কমপ্লিট হওয়ার পর আমাদেরকে আসতে হবে সান্ধানী। এই যে আমরা এতক্ষণ যে পার্বণ বিধি শ্রাদ্ধ বা বিদ্ধি শ্রাদ্ধ কথাটি বারবার উল্লেখ করছি, যে কোনো শ্রাদ্ধের এনি কাইন্ড অফ শ্রাদ্ধ, কতগুলো শ্রাদ্ধ আছে আমি শ্রাদ্ধ ক্লাসে আপনাদেরকে শেখাবো, কিন্তু এই যে বৃদ্ধি শ্রাদ্ধ আছে, এই বৃদ্ধি শ্রাদ্ধে আমার কথা সব ক্লিয়ার, সবার কাছে যাচ্ছে তো? স্পিড হয়ে যাচ্ছে না তো? না স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। খুব খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা যে বৃদ্ধি শ্রাদ্ধ করাতে এসেছি, এই বৃদ্ধি শ্রাদ্ধতে কি করা হয়? এই বৃদ্ধি শ্রাদ্ধতে আমাদেরকে, বা যে কোনো শ্রাদ্ধ, এনি কাইন্ড অফ শ্রাদ্ধ কি করতে হবে? প্রথমে ভোজ্যোৎসর্গ দিয়ে শুরু করতে হবে। যেমন একদৃষ্ট হলেও তাকে প্রথমে ভোজ্যোৎসর্গ, তারপরে কি অন্যান্য কাজ, তেমনি এইখানেও আগে ভোজ্যোৎসর্গ করতে হবে। আমরা শ্রাদ্ধাদির ক্ষেত্রে সপিণ্ডকরণ বাদে যে মাসিক একদৃষ্ট বা একদৃষ্ট শ্রাদ্ধ আছে, সেই একদৃষ্ট এবং মাসিক একদৃষ্ট শ্রাদ্ধের ক্ষেত্রে আমরা কি করি? যে ব্যক্তি মারা গেছে তার ক্ষেত্রে ভোজ্য উৎসর্গ করি। যদি দেখবেন অমুক গোত্রস্য প্রেতস্য সপিণ্ডীকরণ শ্রাদ্ধ বাসরে, হ্যাঁ, প্রথম মাসিক একৈকদিষ্ট শ্রাদ্ধং ভোজ্যং যথাসম্ভব গোত্র নামে ব্রাহ্মণায় অহং দদানি। আবার এখানে এই যে নান্নিমুখ বৃদ্ধি শ্রাদ্ধের সময় আমরা কিন্তু কোন মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভোজ্য উৎসর্গ করি না। কেন করি না? কারণ তারা আর প্রেত লোকে নেই, তারা এখন কেউ পিতৃলোক পেয়েছে, কেউ মাতৃলোক পেয়েছে, বা কেউ মাতামহ লোক পেয়েছে, তাই তো? তাই এখানে আমরা কি করছি? যজুর্বেদ আর সামবেদের মধ্যে দুটো ডিফারেন্স আছে, দুটোর মধ্যে একটা পার্থক্য তৈরি করেছে ওনারা। যারা বেদের মধ্যে পার্থক্য তৈরি করে, কারণ কি দুটো বেদকে যাতে একত্রিত না হয়ে যায়, এই কারণে একটা ডিফারেন্স তৈরি করেছে, একটা বর্ডার সৃষ্টি করেছে। এই বর্ডারটা কি? এই বর্ডারটা হচ্ছে সামবেদীয় যারা আছে, সামবেদকে ফলো করছে, তারা নান্নিমুখ শ্রাদ্ধে নিজের মা ঠাকুমা এবং তস্য শাশুড়ি অর্থাৎ তস্য শত্রু মাতা, তার শাশুড়ি অর্থাৎ আমার মা, আমার ঠাকুমা, আমার বাবার ঠাকুমা, এদেরকে সামবেদীয়তে ভোজ্য উৎসর্গ করা হচ্ছে না। সামবেদীয়তে 6টা ভোজ্য দান করা হচ্ছে। তখন কি বলা হচ্ছে? অমুক গোত্রস্য অমুক দাসস্য অমুক দেবসার মানহা উপনয়ন কালে উপনয়ন নান্নিমুখ বৃদ্ধি শ্রাদ্ধ বাসরে, হ্যাঁ, বা বলুন উপনয়ন কর্মাভ্যুদায়ার্থম নান্নিমুখ শ্রাদ্ধ বাসরে। সামবেদীয়রা বলছে, প্রথমে তার কথা বলছে পিতুহু, তারপর কি বলছে? পিতামহ, প্রপিতামহ, এই 3 জনের জন্য ভোজ্য উৎসর্গ করছে। আবার যখন তারপরের স্টেপে 6টা ভোজ্যের মধ্যে প্রথম 3টে করছে কার? পিতা, তার পিতামহ, প্রপিতামহ। আবার পরের স্টেপে করছে মা নিজের বাড়ির মাতৃকুলের দাদু অর্থাৎ মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রামাতামহ। আবার যজুর্বেদীয়রা কি করছে? প্রথমে মাকে দিয়ে শুরু করছে, অর্থাৎ যদি কারোর মা মারা গিয়ে থাকে, সপিণ্ডকরণ হয়ে গেছে, তখন মা তুহু পিতামহী প্রপিতামহী দিয়ে শুরু করছে। তারপরে পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রামাতামহ। বোঝা গেল এটা প্রভাত বাবু এবং আরো যারা আছেন যারা এই বিষয় সম্পর্কে অবগত নয়? স্যার বোঝা গেছে স্যার। তুমি তো সমস্ত বোঝা ক্লাসে গেছে। থাকো, তুমি তো বুঝবে। বোঝা গেছে তো, কি আরেকবার একটু বুঝিয়ে বলেন ভালো করে। আজকে আর বলবো না এটার ক্লাসটা আসতে দিন, আমি বোঝাবো, ঠিক আছে? এটা আসবে এটা না, এটা ভিডিও দেখে বুঝতে পারবে না। এটা আমার এই যে যত প্রশ্ন করবে আমাকে, স্যার এটা কি হবে, এটা কি হবে, বাচ্চাদের মতো প্রশ্ন করবে, তত আস্তে 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 এটা ক্লিয়ার হবে। আমি চাই আপনারা আমাকে অজস্র অজস্র প্রশ্ন করুন, তখনই গিয়ে আপনাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? স্যার আজ মানে অন্য বিষয়ে একটা জিজ্ঞাসা করবো আপনার থেকে। করুন। বলছি
দুই ভদ্রমহিলার বাবা মারা গেছে, দুজনেই বিবাহিত। এবার মঠে কাজটা করবে, এবার আমাকে ঘাট কাজটা করে দিতে হবে। মানে ওনারা ওই 13 মানে যা নিয়ম আছে ওনাদের 11 দিন 12 দিনে যেটা নিয়ম আছে সেই দিনেই করছে। মঠ সবকিছু ঠিক করে নিয়েছে, আজকে আমার কাছে কাজটা এসছে, খালি ঘাট কাজটা আমাকে করে দিতে হবে। তাহলে মহিলাদের ক্ষেত্রে ঘাট কাজের ক্ষেত্রে তো কুশ ব্যবহার করতে পারবো না, তিল ব্যবহার করতে পারবো না, এখানে এই ব্যাপারটা কি করব? দুজনেরই পিতা তো এক। হ্যাঁ আচ্ছা, বলে দিচ্ছি। ঘাট কাজ করতে গেছে, আপনি জিজ্ঞেস করলেন আপনার কাজ আছে, আপনার কাজটা খুব ভালো হোক, আমি যেটা যেটা বলে দিচ্ছি শুনে রাখেন, এটাই করবেন। যে বড়, সে মেজ হোক, বড় হোক, সেজ হোক, আমরা যে বলি না বড় আর ছোট করার ক্ষমতা আর কারণ নেই, এটা ভুল। সর্বাধিক যে বড় তারই করার যোগ্যতা। ধরুন কোনো কারণে তার বড় ভাই বা বড় বোন জীবিত নেই, তাহলে মেজ বোনই করবে বা মেজ ভাই করবে। ধরুন মেজ ভাইও নেই, সেজ ভাই করবে, তারপর ছোট। গেল, বুঝতে পেরেছেন? তাহলে যে সর্বাধিক বড় তাকে দিয়ে কাজ করাবেন, পাশে বসে থাকবে তার বোন, সেও ধরে রাখবে। কুশকে শুধু দর্ভ বলে না, দর্ভকে অনেক কিছুকেই দর্ভ বলে। বড় বড় দুর্বা দিয়েও সে কাজ করতে পারবে। কুশের পরিবর্তে সে অবশ্যই সধবা। তারা কি সধবা? হ্যাঁ স্যার, সদবা। তাহলে কুশ তিল ধারণ করতে পারবে না। কুশের পরিবর্তে দুর্বার আংটি ব্যবহার করবে, তিলের পরিবর্তে জব ব্যবহার করবে। তা দিয়েই কাজ হবে। সাধ্যাদির পুরব পিণ্ডদানের বিধান যা যা আছে তাই থাকবে। শুধুমাত্র তিল আর কুশের পরিবর্তে জব আর দুর্বা ব্যবহার করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে, অনেক ধন্যবাদ। বলুন, তারপর আর কার কি প্রশ্ন আছে? আজকে প্রত্যেকের প্রশ্ন শুনবো, এর পরের দিন থেকে আমরা ক্লাস শুরু করবো। উপনয়নের একদম প্র্যাকটিক্যাল যে পড়াশোনা, সেই পড়াশোনায় চলে যাব। একবারে আমরা কোথা থেকে ধরবো? একবারে আমরা নান্দিমুখ সাধ্যের একদম অধিবাস থেকে শুরু করব। তারপর আস্তে 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 স্টেপ বাই এগিয়ে। এবং দুটো ক্লাসের মধ্যে আমি কিন্তু টোটাল ভোজ্যোৎসর্গ পর্যন্ত কমপ্লিট করে দেবো। তারপরে কিন্তু আমাদেরকে বেশ কয়েকটা ক্লাস লাগবে ওই পার্বণ বিধিক সাধ্য বোঝার জন্য। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। বলুন। স্যার একটা প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ, করুন না, করুন, কোনো সমস্যা নেই, করুন। বলছি স্যার, আজকে যে ভিডিওটা আপনি পোস্ট করেছেন এই ষষ্ঠী পূজার, সেটাতে ওই যেটা দেওয়ার পর ওই চুল দিয়ে যেটা মুছলেন ওই মানে ভদ্রমহিলা, ওইটা স্যার একটু বুঝতে পারিনি, ওইটা একটু বলবেন? আচ্ছা, দেখুন ব্যাপারটা হচ্ছে সুতিকা ষষ্ঠী পুজো, যেটা আমি ভিডিওটা পোস্ট করেছি, সুতিকা ষষ্ঠী পুজো সুতিকা গৃহে হয়, ঠিক আছে? ওটা 6 দিনে হয়, কিন্তু ওই বাড়ির মহিলাটা 6 দিনে এটা করেনি। 6 দিনে করেনি, 21 দিনে করেছে। 21 দিনে যে ষষ্ঠী পুজো হয় তাকে সন্তান ষষ্ঠী বলা হয়, ঠিক আছে? নিত্য নৈমিত্তিক ষষ্ঠী পূজার মধ্যেই পড়ে। তার ধ্যানও এক, দ্বিভুজাং জটিলাং সৌম্যং সুবৃদ্ধ্যং চরিজীবনম দণ্ডাক্ষ সূত্র হস্তঞ্চ শরৎচন্দ্র নিভাননম পট্টবস্ত্র পরিধানম পিনন্নত বয়োধরম অঙ্কার্পিত সুতং ষষ্ঠীম অম্বুজাস্থম বিচিন্তায়, এই মন্ত্রেই হবে। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে যে এই যে পুজোটা আমি করেছি, 21 দিনে যে পুজোটা করার কথা বলা হয়েছে, এই 21 দিনে পুজোটার জন্য 21টা গর্ত করা হয়েছে। গর্ত করার নিয়ম আছে। কি দিয়ে করার নিয়ম আছে? কাজল লতা দিয়ে করার নিয়ম আছে। কিন্তু আমি যে গৃহে পুজো করতে গেছিলাম সেই গৃহে কাজল লতা ছিল না। এবার দেখুন, আপনাদের অনেক ক্ষেত্রে কি হবে, বড় বড় ফ্ল্যাটে পুজো করবেন, বড় বড় জায়গার মাটির বংশ বলে কিছু নেই, ঠিক আছে? কলকাতা শহরে পুজো করতে যাবেন, মাটির বংশ বলে কিছু নেই। তখন কি করবেন, ওই কাজল লতা হোক বা আমি কি দিয়ে করালাম বেশ আমি ওই কাজল দিয়ে করিয়েছিলাম। যজ্ঞের যে কাজল, সেই যজ্ঞের কাজল দিয়ে করিয়েছিলাম। করিয়ে আমি 21টা গর্ত, ওটাকে গর্ত রূপক করে নিতে হবে। যদি আপনি মাটিতে করেন তাহলে কি করতে হবে, কাজল লতা দিয়ে 21টা পর গর্ত করতে হবে। গর্তের মধ্যে দুধ ঢালতে হবে, ঠিক আছে? আমি দেখেছেন দুধ দিয়েছি, ঠিক আছে? দুধ দেওয়ার পর সেই দুধ জল থেকে নিজের চুল দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ওই দুধ পুকুরের ওপর নিজের কন্যা বা পুত্র সন্তানকে শোয়াতে হবে। শুয়ে নিয়ে, ঠিক আছে, শুয়ে নেওয়ার পর শুয়ে দিতে হবে। মা ষষ্ঠীর কোলে আমি অর্পণ করলাম, দেওয়ার পর তুলে নিতে হবে। এবার কিছু কিছু জিনিস আমি
কোলাবারেট করেছি। কিরকম কোলাবারেট করেছি? যেগুলো সুতিকা ষষ্ঠী পূজার জিনিস সেগুলো আমি এখানেও আবার ট্রান্সফার করেছি। কেন করেছি? তার কারণ আছে। কারণ দেখুন, যে ব্যক্তির সুতিকা ষষ্ঠী পূজা হয় তার মধ্যে তো এই যেমন এই যে দোয়াত রাখা, কলম রাখা, হ্যাঁ, তারপর একটা অস্ত্র, একটা দা রাখা মাথার সামনে, এগুলো তো রাখা উচিত। কারণ ও সত্যি তো ষষ্ঠী দেবীকে যে দোয়াত কলম রাখার বিধান আছে, আমরা ছোটবেলায় শুনতাম মা ষষ্ঠী এসে 6 দিনের দিন কপাল ভাগ্য লিখে দিয়ে যায়। তাহলে ওই কন্যাটা, ওই ছোট বাচ্চাটা কি এই জিনিসটা থেকে বঞ্চিত থাকবে? সেদিন তো আমরা ওখানে আবাহন পূর্বক মা ষষ্ঠীর পূজা করেছি। তাহলে শুধু কি এমনই যে সূতিকা ষষ্ঠীর দিনই মা আসবেন, কালকের দিনে মা আসতে পারবেন না? সুতরাং যে কোনো জিনিসকে একটা কালকেও যখন কাজটা করছিলাম গায়ে কাটা দিচ্ছিল, ঠিক আছে? তো সুতরাং জিনিসটি আমি করেছি, তার কারণটা হচ্ছে সবাই একটু আধ্যাত্মিকতার ছোঁয়া পাক, সবাই আধ্যাত্মিকতার ছোঁয়া পাক, জিনিসটাকে বুঝুক, ভালো লাগুক, খুব ভালো হোক সবার, এটার জন্য। তাহলে ব্যাপারটা সূতিকা ষষ্ঠী পুজো এবং নিত্য যে 21 দিনের ষষ্ঠী পুজো সেই সম্পর্কে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওইটাই স্যার একটু জানা ছিল যে চুল দিয়ে স্যার মুছেছেন বলে। ওই দুধটাকে দুধ হ্যাঁ হ্যাঁ দুধ হ্যাঁ স্যার। পুকুরে ওইভাবেই করবেন, ওইভাবেই করবেন। আগে পুজো করে নেবেন, পুজো করে নেওয়ার পর ওই সুন্দর করে ওইগুলো দিয়ে করবেন, ঠিক আছে? আরো কিছু কিছু নিয়ম ছিল, সেগুলো আমি আর করাতে পারলাম না। ও অনেক কিছু জিনিস ওদের ঘরে ছিল না, তাই তাতেই এটা আনো, ওটা আনো, সেটা আনো, এই করতে করতে পুজোটা করতে সময় লেগেছে 3 ঘন্টা ষষ্ঠী পুজো করতে। আচ্ছা আপনারা বলুন, ষষ্ঠী পুজো করতে আপনারা একটা এক্সপেকটেশন দক্ষিণা কত টাকা রাখেন, বা কত টাকা বোঝেন, কত টাকা পাওয়া যেতে পারে একটা দক্ষিণা? একটা দক্ষিণ মানে একটা কত টাকা আশা করেন আপনারা? স্যার যে 500 500 টাকা। 500 টাকা। আমি যে ঘরে কালকে পুজো করতে গেছি তারা কিন্তু খুবই দরিদ্র, খুবই দরিদ্র। আমি দক্ষিণা চাইনি, তার কাছে কিন্তু আমি একবারও বলিনি যে আমাকে এত টাকা দক্ষিণা দেন বা অত টাকা দেন। 2000 টাকা দক্ষিণা দিয়েছে, আবার 200 টাকা পুরোহিত বড়। আমাদের কাছে স্যার 50 টাকা বেশি দিবে। ওরাও দেয় না, ও খুবই দরিদ্র মানুষ। কিন্তু যখন পুজোটাকে দেখেছে, একটা আংটি শোধন করতে গেছি কালকে রাতে, একটা আংটি শোধন। আপনার আংটি শোধন মানে কি বোঝেন? একটা ভালো জিনিস বলছে ক্লাসে, যা জিনিস শিখিয়ে দেবো খুব মূল্যবান। আপনাদেরকে আংটি শোধন করতে দেয় তো লোক? স্যার হ্যাঁ স্যার দেয়। হ্যাঁ স্যার। দেয় তো? আচ্ছা, কি করেন আপনারা? স্যার আমি তো স্যার গায়ত্রী মন্ডলে জব করি, আমি তো আংশিক কিছু কত জানি না টাকা? স্যার। আচ্ছা, সেই যজমান কত টাকা দক্ষিণা দেয়? 50, 100, 200। 200 টাকা মানে তো তোমার মানে 200 টাকা দক্ষিণা দেওয়া মানে তো বিরাট ব্যাপার। 20 টাকা 50 টাকা এটা হচ্ছে আংটি শোধনের দক্ষিণা। কি করো? ঘি মধু দিয়ে একটুখানি জল দিয়ে দিয়ে গায়ত্রী পাঠ করে ছেড়ে দাও, তাই তো? হ্যাঁ স্যার। দেখো আমি কি করেছি, আপনারাও শিখে নেন। দক্ষিণাটা বড় জিনিস নয়, আপনার কর্মকাণ্ডী হওয়াটা বড় জিনিস। সংকল্প করা যায়। না না না, বলছি শুনুন। প্রথমে তাকে জিজ্ঞেস করেছি কোন ধাতুর আংটি, আমাকে বললো গোমেদ। আমি বললাম গোমেদ কিসের জন্য? রাহুর জন্য। এবার আপনাকে এটা সার্চ করতে হবে। আমি যেমন জানি, আপনারা হয়তো জানবেন না। আপনাকে হয়তো এই একটা একটা বললো যে একটা এই ধাতু, একটা প্রবাল বা একটা রুবি, এরকম কিছু বললো। আপনি বললেন ঠিক আছে। আপনারা ওই একটা মন্দিরে পুজো করতে গেছেন, আপনাকে একটা ধাতু ধরিয়ে দিল, আমার সাথে শোধন করে দিন। না 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 না, এইভাবে শোধন হবে না। এইভাবে ধাতু শোধন করে ওই ধাতুর তো কোনো কাজ হবে না। আমাকেও তাই বলেছিল। আর বললাম বিকাল বেলায় যাবো, আমি সুন্দর করে ধাতু শোধন করে নেবো। ঠিক আছে, গেছি। আমি যখন ঢুকেছি, আমি দেখছি তার হাতে এইভাবে একটা মুঠে, হ্যাঁ, একটা 50 টাকার নোট। আমি তখন কি করতাম যে না, আমি টেকনিক শেখাচ্ছি, আমার পয়সাটাকে টার্গেট দেবেন না, কিন্তু আমি আপনাদেরকে কাজ শেখাচ্ছি। 50 টাকার নোট আমি কিন্তু দেখেছি হাতের মধ্যে রয়েছে। অন্য কোনো ব্যক্তি হলে কি করতো? ওই দুধ গঙ্গা জল দিত, ছেড়ে দিয়ে চলে আসতো। আমি কিন্তু তাই করিনি। আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছি কোন ধাতু। উনি আমাকে বললো গোমেদ। আমি বললাম গোমেদ কিসের জন্য দিয়েছেন আপনি জানেন? বললো না, মনে হচ্ছিল। আমি বললাম রাহুর কথা কিছু বলেছে জ্যোতিষী? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহুর কথা বলেছে। আমি বলছি ওইভাবে তো ওই বলছে কি কি আনবো, একটু গঙ্গা জল। আমি বলছি না, ওইভাবে হবে না।
আপনাকে ঘিত, মধু, দুধ, দই, গোময়, গোছনা জোগাড় করে রাখতে হবে। যদি গোময় গোছনা নাও পান, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, এই কটা জিনিস কিন্তু আপনাকে রাখতে হবে। রেখেছি, গেছি, আগে সম্পূর্ণ পুরুষ সূক্ত পাঠ করেছি, ওই আংটিটাকে আগে শোধন করিয়েছি। শোধন করানোর পর ওই আংটিটার মধ্যে আমি কি করেছি, রাহুর ধ্যান করেছি, রাহুর পঞ্চপ্রচার পূজা করেছি, ধূপ দ্বীপ জ্বালিয়ে তাকে আরতি করেছি। আরতি করার পর রাহুর যে কবচ মন্ত্র আছে, রাহুর স্তোত্র আছে, সেই স্তোত্র পাঠ করেছি। ওই 50 টাকা না 500 টাকায় ট্রান্সফার হয়ে আমার কাছে দিচ্ছে, আমি 1 টাকাও চাইনি। বলছি ঠাকুর আমি কোনোদিন দেখিনি এইরকম আংটি শোধন। তাহলে শিখে দিলেন আপনারা, যখনই কেউ আংটি শোধন করতে বললো ওই 20 টাকা দিয়ে চলে গেল, না 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 এগুলো আংটি শোধন হয় না, অন্য কাউকে দিয়ে করিয়ে নিও। 20 টাকা নাই বা দিলাম। যদি বলে কেন এরকমই তো করি, যারা করে তাদেরকে দিয়ে করাও, এর জন্য তো আংটিতে কোনো কাজ হয় না। আমি করিয়েছি, ওনার মেয়ের 2টো হাতে আংটি আছে, ওই 2টো আংটিও বলে যে পরের শনিবার আসবেন, এইভাবেই করাবেন। আগে জিজ্ঞেস করবেন ওই আংটিটা কিসের, ওই ধাতুটা কিসের। যদি ওই ধাতুটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকে, গুগলে সার্চ করবেন। সেই গুগলে সার্চ করে দেখবেন ওইটা কোন কোন গ্রহের জন্য দেওয়া হয়, সেই গ্রহের পূজা করবেন ওই আংটির উপরে। জল স্নান করাবেন সুন্দর করে, পুরুষ সূক্ত মন্ত্র সহস্রাশি রেখা পুরুষাহা দেবেন। ঘি মধু দিয়ে 4টে বেদের মন্ত্র বলে জল দেবেন। অগ্নিমীরে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুয়াম হোতারম রত্নধাতমম। এইভাবে প্রতিটা 4 বার জল দিলাম। আবার সুরক্তাম বিসিঞ্চন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরঃ, এইভাবে প্রতিটা মন্ত্র বলে 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 জল। তারপরে পুরুষ সূক্ত দিয়ে আগে সুন্দর করে স্নান, তারপরে ওই রাহুর যে বীজ মন্ত্র আছে বীজ মন্ত্র দিয়ে অন্তত 108 বার জপ, তারপরে রাহুর পূজন, রাহুর কবচ, এইসব করেই দেখবে আপনার জীবিকা জীবন চলে যাবে, আর অন্য কোনো কাজ করতে হবে। এই সঞ্জীব বাবু আছে না, সঞ্জীব বাবু আজকে সঞ্জীব বাবু যে শিখে গেল, কালকে থেকে সঞ্জীব বাবু খুঁজে পাওয়া যাবে না। স্যার সঞ্জীবদা, সঞ্জীব ছোট একটা হেল্প করে দিন স্যার, একটা দরকার একটু বলবো। বলছি শুনছি সবার দরকার শুনবো, একটু শুনুন না। শুনছি, দাঁড়ান দাঁড়ান ভালো লাগলো, টেকনিকটাই ভালো শিখে গেছি স্যার। টেকনিক না, টেকনিকের কি আছে, এটা অরিজিনাল টেকনিক না। স্যার একটা কথা জিজ্ঞেস করি, জানতাম না স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস ছোট করি, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, ছোট একটা, একটুখানি আমাকে একটু হেল্প করে দিন। হ্যাঁ বলুন বলুন। স্যার একটা কথা বলতে নিচ্ছিল, আপনারা সবাই হচ্ছে থামিয়ে দিলেন স্যারকে। স্যার একটা ভালো কথা বলতে নিচ্ছিলেন, আপনারা সবাই স্যারকে থামিয়ে দিলেন। ঠিক বলেছেন স্যার। দাঁড়ান তারকবাবুর কথাটা শুনি, তারপর বলছি। ও স্যার আমাদের এখানে দেখেছি কয়েকটা ব্রাহ্মণ বেশ ভালো, যে চাইলেও বলে দেয় না। সেটা হলো গিয়ে আমাদের এখানে সূর্যার্ঘ দেয়, আপনিও বলে দিয়েছিলেন সূর্যার্ঘ দিলে না সংকল্প করে দেয় আমাদের এখানে। এবার সংকল্পের মন্ত্র আমি তো কোনো জায়গায় লেখাটাও পাই না। স্যার আপনি একটুখানি আস্তে আস্তে একটু বলে দেবেন, সংকল্পের বাক্যটা আমি একটু লিখে নেবো। এখানে অনেকে দেয়। লিখুন 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 বলছি, লিখুন। ভিডিওটা শুনে নেবেন, ভিডিওটা শুনে নেবেন, আমি বলে দিচ্ছি। বিষ্ণুর নমঃ, শূদ্র ব্যক্তি দিলে বিষ্ণুর নমঃ। যদি শূদ্র ব্যক্তি না হয়, যদি কোনো ব্রাহ্মণ ব্যক্তি হয় বা উপনীত ব্যক্তি হয়, বিষ্ণুর ওম তৎসৎ অদ্যাম। ঠিক আছে, আজকের মাসে দিচ্ছি। স্পিকারটা বন্ধ করুন। মাঘে মাসি মকর রাশিস্তে ভাস্করে শুক্লে পক্ষে বা কৃষ্ণে পক্ষে, আজকে মানে কৃষ্ণ পক্ষ, কৃষ্ণে পক্ষে আজকে মানে চতুর্থ্যাং তীর্থ আমি দিচ্ছি। সান্ডিল্য গোত্র, যেমন যদি ভরদ্বাজ গোত্র কেউ দেয়। আপনার গোত্র কি তারক বাবু? ভরদ্বাজ গোত্র স্যার। ভরদ্বাজ গোত্র तारक देव शर्मा अविच्छिन्न काला सूर्यलोका
प्राप्ति कामः छाया संगादि स्पर्श जनित दोष उपशमन कामः रवि रव्यादि नवग्रह देवता प्रतिकामो नव रव्यादि नवग्रह देवता प्रतिकामो सूर्यार्घ प्रदान कर्म अहं करिष्ये। उल्टे दिलेन जज्जाग्रतो दुर्मुदैति दैवं तदु सुप्तस्य तथैवैति दूरंगमं जतिशां जतिरेकं तन्मे मनः शिव সংকল্পমস্তু। দিয়ে করে নিলেন, করে হাঁটু গেড়ে এরকম ভাবে বসবেন। বসার পর এই বাঁ হাতে সূর্যার্ঘ ধরবেন, ডান হাত দিয়ে আচ্ছাদন করবেন। ওম বিবস্বতে ব্রহ্মণ ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে सुचे सवित्रे कर्मदायिने इदम अर्घम ओम सूर्याय नमः। সামবেদীয়রা ইদম অর্ঘম বলবেন, যজুর্বেদীয়রা এস অর্ঘঃ ওম সূর্যায় নমঃ। যজুর্বেদের মন্ত্র এহি সূর্যা সহস্রাংশ তেজরাসে জগৎপতে অনুকম্পয়মাং ভক্তাম গৃহার্ঘং দিবাকরাম এষ অর্ঘঃ ওম সূর্যায় নমঃ। আবার সর্ববেদের সবার জন্য দেশি দেশি তপনাং মহগ্রতাপম জ্বলিত হুতাসনম দীপ্ত তেজসাম তিথিকরণ মুহূর্ত কাল চক্রম দিবস গণনং স্মরণং উপৈমি সূর্যাম। প্রণাম করলেন, দিয়ে উল্টে দিয়ে আবার হাঁটু গেড়ে বসে প্রণাম। জবাতু শুভ সংকাশং কশ্যপেয়ং মহাদুতিম ধন্ত্বারিং সর্ব পাপগ্নং প্রণতস্মিন দিবাকরম। কমপ্লিট। খুব সুন্দর হয়েছে স্যার, আমি খুব উপকৃত হলাম এটা পেয়ে। এটা অনেক কাজে লাগে, আমাদের এখানটা খুবই দরকারি। মানে আমাদের এখানে সব ব্রাহ্মণরাই প্রায় এই জিনিসটা করে, সংকল্প করে। আগে এবার ধরুন আপনি আপনার সন্তানের মঙ্গল কামনায় দিচ্ছেন। হ্যাঁ, আমি ধরুন আমার মেয়ের মঙ্গল কামনায় যখন দিই, আমি কি বলি? সান্ডিল্য গোত্র শ্রী বিশ্বনাথ দেব শর্মা সান্ডিল্য গোত্রায়া সৌজন্য দেব্যাহ। হয়েছে? ছায়া সংজ্ঞাবি স্পর্শ জনিত দোষ উপশমন কামঃ। তারপরে আয়ু রোগ শোক উপশমন আয়ুর্বৃদ্ধি রোগ শোক উপশমনার্থ্যাম সূর্যার্ঘ প্রদান কর্ম অহং করিষ্যে বা অহং করিষ্যামি। মেয়ের উদ্দেশ্যে দিচ্ছি তাই অহং করিষ্যামি, নিজের উদ্দেশ্যে দিলে করিষ্যে। স্যার এবার আপনি বলুন স্যার সঞ্জীব বাবুকে। সঞ্জীব বাবু কাল থেকে খেলা শুরু করে দেবে। সঞ্জীব বাবু কাল থেকে খেলা শুরু করে দেবে। স্যার আপনার কৃপায় প্রতিদিন প্রতিনিয়ত খেলছি। এই খেলাটা তো নতুন খেলবেন না? একদম স্যার, একদম। আচ্ছা স্যার, বলছি যে আংটি শোধন করলেন স্যার, ওখানে কি স্যার যেমন স্যার কবচে কি হয়, কবচে স্যার প্রাণ প্রতিষ্ঠা করি, সেক্ষেত্রে কি স্যার আংটি দিয়ে স্যার প্রাণ প্রতিষ্ঠার দরকার আছে? না না, পুজো আছে, পঞ্চপূজারে পুজো আছে, পুজো করতে পারবেন, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা দরকার নেই। কবচ শোধন স্যার আমি একটু কিছুটা জানি, মানে মহামৃত্যুঞ্জয় কবচ, ধনলক্ষ্মী কবচ, এগুলো স্যার আমি কিছুটা প্রসিডিওর জানি অনেকটাই। ওটা প্রাণ প্রতিষ্ঠা দরকার নেই, ওটাকে জাস্ট স্মরণপূর্বক পূজন করে দেবে, তাহলেই হবে। পঞ্চগব্য দিয়ে দিয়ে সব স্নান টান ওগুলো তো সবই করা থাকে। আমি বলে দিলাম তো, পঞ্চগব্য দিয়ে গোময় গোচন থাকলে ঘি মধু পঞ্চামৃত দিয়ে করে দেবেন। তারপর বলুন আর কে আছে? হ্যাঁ হ্যাঁ বলুন স্যার একটু কবচ শোধন একটু বলে দেন। স্যার বলছি ধরুন এটা তো কেউ গ্রহের যখন দিল রত্নগুলো, কেউ যদি এমনি স্বর্ণ অঙ্গুরি নিয়ে আসে, যেমন ধরুন কেউ একটা দোকান থেকে কিনে নিয়ে আসছে, বললো ঠাকুর বসে এটা একটু শোধন করে দিন, তখন কি ব্যবস্থাটা হবে? স্বর্ণের অধিপতি দেবতা মানে অগ্নি। স্বর্ণের অধিপতি দেবতা অগ্নি, চন্দ্রের হচ্ছে রূপ।
চন্দ্র চন্দ্র রূপ হচ্ছে চন্দ্র। চন্দ্রায় নমঃ। সোনের অধিপতি হচ্ছে অগ্নি। কৃষ্ণ 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 আর হচ্ছে মাগধং দঙ্গুলত্রিয়ং বৈশ্যং কীর্তন সামুদ্রং বৈশ্যমাত্রিয়ং হস্তমাত্রং সীতাম্বরং শ্বেতং দিবাহং ওটা বরদং গ্রহ 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 না, না, না ওটা গ্রহ তো না, না। আছে। দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান বলে দিচ্ছি। মানে আপনি বলতে চাইছেন যে সোনার আংটি যদি কেউ দেয় তাহলে কি করবো, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি, একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমার কাছে লেখা আছে। সোনা না ওইভাবে সোনা পরিধান সূর্য, বৃহস্পতি ও মঙ্গল গ্রহের, ঠিক আছে, সাথে সম্পর্কিত। সূর্য, বৃহস্পতি ও মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত, ঠিক আছে, বুঝতে আচ্ছা পেরেছেন? আর হ্যাঁ রূপও কিন্তু চন্দ্র। এবার ওকে জিজ্ঞেস করবেন যে কিসের জন্য দিয়েছে, ঠিক আছে, কিসের জন্য দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার এবার সেটা বুঝতে পেরেছি। এবার না সে আমি বলছি ধরুন এমনি যদি দোকান থেকে কিনে আনলো যে একবারে পরবো না, একটু ঠাকুরমশাই শোধন করে দিন তারপরে পরবো, একদম ঠিক একদম আছে? আচ্ছা, ধরুন কোনো এমনি নর্মালি দিল, নর্মাল হ্যাঁ নর্মাল কেউ একটা সোনার আংটি দিল, আপনি শোধন করে দিলেন পড়বে, সেক্ষেত্রে এসব কিছু করার প্রয়োজনীয়তা নাই। সেক্ষেত্রে একটা কি করবেন, সেক্ষেত্রে আপনি স্নানটা করাতে হবে, শোধনটা করাতে হবে। শোধন করাবেন, ধরুন বেদে 4টি মন্ত্র প্রয়োগ করবেন, তারপর প্রয়োগ করবেন হচ্ছে পৌরাণিক শান্তি মন্ত্র, সুরাত্মামাভি সিঞ্চন্তু, এই মন্ত্রটা প্রত্যেকে মুখস্থ রাখবেন, খুব প্রয়োজনীয় মন্ত্র। আর পুরুষ সূক্ত, পুরুষ সূক্তটা সবাই চেষ্টা করবেন, 16খানা মন্ত্র আছে, অন্তত মোবাইলের মধ্যে রাখার আর সঠিক উচ্চারণ পড়ার। ওই বেদের মতনই পড়তে হবে এরকম কোনো দরকার নেই, অন্তত যেন পাঠ সঠিক হয়, তাহলেও হবে। পুরুষ সূক্ত, পৌরাণিক শান্তি মন্ত্র, বেদের 4টি মন্ত্র। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে শ্রী সূক্তর 10 লাইন পাঠ করে দেন, একটু পুজো করুন। কিসের পুজো করবেন? পুজো করে দেন, একটু গ্রহের পুজো করে দেন, সূর্যের পুজো করুন, সূর্য গ্রহের পুজো করে দিন। হ্যাঁ, সূর্যাদি নবগ্রহেভ্যো নমঃ, নবগ্রহের অল্প পুজো করে দিন। হ্যাঁ, কিন্তু আপনারা মেন যেটা করবেন সেটা একটু শিবের পুজো করুন, শিব বা একটু অগ্নির পুজো, যেটা খুশি, ওইভাবে কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু মানুষকে দেখাতে গেলে কিছু না কিছু তো করতে হবে। কম বেশি পঞ্চদেবতার পুজো করে দিলেন একটুখানি, এগুলো করা যেতে পারে। তারপরে নাম গোত্র বলে দক্ষিণান্ত করলেন, ধাতু শোধনা কর্ম কর্ম অহংকারিষ্যামি, রত্ন শোধন, ধাতু হলে সোনা ধাতু, আর এই প্রবাল গোমেদ ইত্যাদি হলে রত্ন। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। বলুন তারপরে, আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছি, আজকের বর্তমান সময়ে আমরা ব্রাহ্মণ তো চিনে যাব, কিন্তু ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চিনবো কিভাবে? ওরা যাদের বংশ পরম্পরায় উপনয়ন করার বিধি আছে, তারা নিজেরাই জানে যে আমার 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 উপনয়ন সংস্কার হয়, ঠিক আছে, তা আপনাকে বলবে যে আমার উপনয়ন সংস্কার হয়, আমার উপনয়ন সংস্কার পদ্ধতি আছে, ঠিক আছে। আর যাদের উপনয়ন সংস্কার নেই তারা আপনাকে বলে দেবে, তারা আপনাকে বলবে না, ব্রাহ্মণ তো দিতেই হবে। এখন আর ওই বৈশ্য ক্ষত্রিয় এদের আর হয় না, হয় না বললেই চলে। আচ্ছা স্যার। তো স্যার বিয়ের সময় সুতো পরাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে ক্লাসগুলোতে কালকে আমরা আলোচনা করব বৈদিক সন্ধ্যা পদ্ধতি,
আবার সোমবার দিন থেকে আমাদের উপনয়ন সংস্কারের ক্লাস হবে। যারা এখনো যুক্ত হননি, এদের মধ্যে আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যারা উপনয়ন সংস্কারে যুক্ত হননি, তারা অতি শীঘ্রই উপনয়ন সংস্কারে যুক্ত হয়ে যান। কথা দিচ্ছি বিদ্যাদিত্যের যে কোনো ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও হবেন। যারা এখনো উপস্থিত হননি বা এখনো যুক্ত হননি, অতি শীঘ্রই যুক্ত হয়ে যান। প্রত্যেককে নমস্কার, প্রত্যেককে অনেক অনেক শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আগামী দিনের ক্লাসগুলোর জন্য আপনাদেরকে প্রত্যেককে বলবো যে যথাপযুক্ত সময় যেন আপনারা চলে আসবেন আর খাতার মধ্যে নোট ডাউন করবেন প্রত্যেকে। ঠিক আছে প্রত্যেকে? আর কালীবাবু আপনার কবচ সংস্কার আমি শিখিয়ে দেবো ওখানে, হ্যাঁ? ওটা একটু লেন্দি পিরিয়ডে হয়, এটা লেন্দি পিরিয়ডের কাজ হয়। ওটা কবচ সংস্কার আমাদের একটা ক্লাস করাবো, সেখানে ভালোভাবে শিখবো। স্যার একটা ভিডিও করে দেবেন স্যার, আমরা তাহলে আরো ভালো শিখতে পারবো। ও স্যার বলছি কোন কথা? সামনে শিবরাত্রি আছে, একটু ভালো করে একটু শিব পুজো একটা শিখিয়ে দেবেন। বড় মন্দির একটা পুজো আছে, মানে শিব পার্বতীর পুজো আছে, একদিন যাবো আপনার কাছে এর মধ্যে। ঠিক আছে, ঠিক স্যার আছে, অনলাইনে শিব পার্বতীর পুজোটা শিখাই দিলে পরে একটু ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শিখিয়ে দেবো, সবাইকে শিখিয়ে দেবো। ঠিক আছে, সবাই শুভরাত্রি। বাই। শুভরাত্রি। স্যার প্রণাম, শুভরাত্রি। স্যার শুভরাত্রি স্যার। প্রণাম। শুভরাত্রি স্যার। যারা এখনো বিদ্যাদিত্যে